আমাদের এইচএসসি পরীক্ষা একদম দরজায় করা নাড়ছে। শেষ মুহূর্তের আমাদের হাতে ২ মাসের মতো সময় আছে। এই সময়গুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো? একই সাথে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করা এবং এই সময়টাকে এডমিশনের জন্য কিভাবে ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে নেওয়া যায় বা এডমিশনের এইচএসসির পরে আমাদের যে এডমিশনের জার্নিটা আসবে সেটার জন্য এখন থেকে কিভাবে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে নিতে পারি, এই সবকিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আশা করছি আমাদের সামনের ১ ঘন্টার মতো সময়টুকু যেই আলোচনাগুলো আমরা করতে যাচ্ছি, সেই আলোচনা থেকে আমরা যা শিখতে পারবো বা যা জানতে পারবো, তার মূল্য আশা করা যায় যে আমাদের এই দেরিকে পুষিয়ে দিবে। তো আমাদের অনেক কথা জমে আছে। তোমরা একগাদা কোশ্চেন পাঠিয়েছো গুগল ফর্মে। আমরা সেই কোশ্চেন গুলো নিয়ে আলাপ আলোচনা করব। একই সাথে তোমাদের চ্যাট বক্স থেকে আমরা কোশ্চেন নিব এবং কি কয়েকজনকে আমরা লাইভে কোশ্চেন করার সুযোগ দিচ্ছি। আচ্ছা, তো তোমাদের কোশ্চেন থাকলে তোমরা পাঠিও। শুরুতেই আমরা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমাদের সাথে আজকে যারা উপস্থিত আছে। আমাদের সাথে একদম শুরুতে আছে সাইফা, সাইফা বিনতে ওয়ারিশ। সাইফা এবারের ভর্তি পরীক্ষায় তোমরা সবাই জানো তোমাদের প্রিয় আপু প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে, অর্থাৎ কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদে। আমাদের সাথে আরো আছে স্টুডিওতে হাবিবা। হাবিবা গত বছর ফোকাসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং ফোকাসের সেরা টপারদের একজন। একই সাথে হাবিবা এখন লতে পড়াশোনা করছে। তোমাদের যাদের অনেকের লয়ের স্বপ্ন আছে, আমাদের সামনে দুইজনই লয়ের মানুষ আছে, তারা হয়তো তোমাদেরকে স্বপ্নের কথা শোনাতে পারবে। একই সাথে আমাদের সাথে আরো যুক্ত আছে, স্টুডিওতে নেই তবে তোমাদের মতোই জুমে আমাদের সাথে যুক্ত হয়েছে তাহমিদ। তাহমিদ এবার খ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছে। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে বা সামাজিক বিজ্ঞানে আসতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু তাহমিদ বেশ সুন্দর সুন্দর কিছু গোছানো পরামর্শ দিবে আশা করছি। আচ্ছা, তো অনুষ্ঠানের শুরুতেই আমরা সাইফাকে দিয়ে শুরু করতে পারি। সেটা হচ্ছে যে এইচএসসির একদম লাস্ট মোমেন্ট এখন চলছে, ১.৫-২ মাসের মতো সময় আছে। তো এই মুহূর্তে কিভাবে গুছিয়ে প্রিপারেশনটা নিবে এইচএসসির জন্য? কেমন রুটিন ফলো করতে পারে? কিছু কোশ্চেন আছে, আমি সবগুলো একবারে বলে দিচ্ছি, দেন তুমি ধীরে ধীরে অ্যান্সার করতে পারবে। বোর্ড কোশ্চেন সলভ করলে হবে কিনা প্রিভিয়াস ইয়ারের, টেস্ট পেপার সলভ করবে কিনা বা বই পড়বে কিনা মূলত, এই সবকিছু মিলিয়ে লাস্ট মোমেন্টে কিভাবে কাজে লাগাতে পারে। এইচএসসি পরীক্ষার যখন ১.৫-২ মাস সময় বাকি থাকে, তখন কিন্তু অলরেডি টেস্ট পরীক্ষা শেষ। আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার দুঃখিত টেস্ট পরীক্ষা শেষ হওয়ার মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থী সে কিন্তু অলরেডি তার দুর্বল জায়গাগুলো জানে, যে কোন কোন বিষয়ে কোন কোন জায়গায় তার দুর্বলতা রয়ে গেছে। তো আমি প্রথমেই বলবো, যে সময়টুকু আছে সেই সময়টুকুতে নিজের দুর্বল জায়গাগুলোর উপর বেশি সময় দেওয়া, যেন সেই দুর্বল জায়গাগুলো আর দুর্বল জায়গা না থাকে, সেই জায়গাগুলো যাতে তারা কাটিয়ে উঠতে পারে। এটা হচ্ছে একটা, আমি আমার ক্ষেত্রে ফলো করতাম, যে জিনিসগুলো মনে হতো টেস্টের পরেও কঠিন লাগছে, সেই জিনিসগুলোর আবার পড়া বা সেগুলোতে বেশি সময় দেওয়ার চেষ্টা করতাম। আর এইচএসসির পরীক্ষায় ভালো করার জন্য টেস্ট পেপার সলভ করার আসলে বিকল্প নেই বলে আমি মনে করি। টেস্ট পেপারে বিগত বছরের যত প্রশ্ন আছে আমার মনে হয় সবগুলো সলভ করে ফেলা উচিত। সেই সাথে এমসিকিউ বেশি বেশি সলভ করা উচিত। আর বই পড়ার যে বিষয়টা, আমার মনে হয় প্রত্যেকটা বিষয়ের বইটা রিভিশন করার সময় প্রাথমিকভাবে একবার পড়ে ফেলা উচিত। পরবর্তীতে সেই বিষয় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক টেস্ট পেপার সলভ করে দেখা উচিত যে বিগত বছরে সেই চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছে। আচ্ছা, এই জায়গাতে একটা বিষয় যদি আমরা সামারাইজ করি, যে প্রথমে আমি কোশ্চেন সলভ করার পূর্বে বইটা একটা গ্ল্যান্স একটু দেখে নিব, দেখে নেওয়ার পর টেস্ট পেপারের মাধ্যমে সলভ করতে যাব। এখন টেস্ট পেপারে তো দুইটা জিনিস থাকছে, বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো। তুমি কোনটা পড়ার ব্যাপারে ওদেরকে বলছো, দুটোই নাকি? আমি প্রথমে যত বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করার কথা বলছি। এরপর যদি তার সময় থাকে কিংবা তার যদি মনে হয় আরো প্র্যাকটিস করা দরকার, তখন বিভিন্ন কলেজের প্রশ্ন সলভ করা যেতে পারে, তবে বোর্ড কোয়েশ্চেনগুলো ম্যান্ডেটরিলি সলভ করা দরকার। আচ্ছা, তোমরা যারা এখনো হয়তো বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার সলভ করা শুরু করনি, তোমাদের জন্য বলে রাখতে পারি আমরা, সাইফা হয়তো একমত হবে, যে টেস্ট পেপারে আমরা ফোকাস একাডেমিক্সের জন্য একটু ঘাটাঘাটি করছিলাম। দেখা যায় যে যদি আমি একটা অধ্যায়ে মোটামুটি ৫ থেকে ৭টার মতো কোশ্চেন সলভ করে ফেলি, তারপর কাইন্ড অফ ওই কোশ্চেনগুলোই বিভিন্ন আঙ্গিকে রিপিট হতে থাকে। খুব যে বেশি পরিশ্রম করতে হবে তাও কিন্তু না।
জাস্ট একটু বসে শুরুটা করা লাগবে। আচ্ছা, তো এবার আমরা একটু হাবিবার কাছে আসবো। হাবিবার কাছে কোশ্চেনটা হচ্ছে যে একাডেমিক এই সময়টা থেকে লাস্ট মোমেন্ট অনেকেরই পড়াশোনা আগে বেশ কিছু হয়ে আছে, এইচএসসি বেশ ভালোভাবে গোছানো আছে। তো তারা একটু চাচ্ছে যে একই সাথে এডমিশনের পড়াগুলো এগিয়ে রাখতে। তো আমরা যতটুকু জানি যে তুমি বেশ আগে থেকেই পড়াশোনা শুরু করেছো, অনেকটা ফার্স্ট ইয়ার থেকেই, বাট অত দূর আমরা যাব না। এই সময় থেকে কেউ যদি এডমিশনের প্রিপারেশন একটু নিয়ে রাখতে চায়, সে কি করতে পারে? আহ, একই সাথে আরেকটা কোশ্চেন হচ্ছে যে ফোকাস একাডেমিক্সের প্রি এডমিশন কোর্স চলছে, অনেক শিক্ষার্থী সেখানে ভর্তি হয়েছে। তো তারা সাইমultaneously দুইটাকে কিভাবে মেনটেন করবে? অনেকে একটু ওভারওয়েলমড হয়ে যাচ্ছে, তাদের জন্য কি পরামর্শ থাকে? আসলে ভাইয়া এখন যেহেতু আমাদের শেষ সময় চলতেছে, তো আমার নিজের এইচএসসি লাইফের কথা আসলে পুনরায় আবার মনে পড়ে যাচ্ছে, কারণ আমি এইচএসসি লাইফ থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করি। কারণ আসলে অ্যাডমিশন, আমরা মনে করি যে অ্যাডমিশন আমাদের লাইফের অনেক বড় একটা অধ্যায় এবং এটার মাধ্যমে আমরা পরবর্তী ক্যারিয়ারে কোথায় যেতে পারবো। এজন্য আমার আশেপাশের সব মানুষ আমাকে বলছেন যে হচ্ছে তুমি একাডেমিকে থাকতে অ্যাডমিশনের প্রিপারেশন নাও, কিন্তু বিষয়টা ছিল যে প্রিপারেশনটা নিব কিভাবে। মানে আমি জানি যে আমার প্রিপারেশন নিতে হবে এবং আমার নেওয়া উচিতও, কিন্তু সেই প্রসিডিওরটা কি। এবং সেই সময় যেহেতু ভাইয়া আপনি হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্সটার কথা বললেন, তো আমি আসলে যখন ফোকাসের সাথে যুক্ত হই তখন আসলে প্রি অ্যাডমিশন কোর্স ছিল না, আমি তখন অ্যাডমিশন কোর্সে ভর্তি হই। এবং আমার জন্য এটা এত বড় একটা বার্ডেন ছিল, কারণ আমার একদিকে কলেজের পড়াশোনা, দেন হচ্ছে ব্যাচ করে আবার যেহেতু পরীক্ষা সামনে চলে আসছিল, যেটা সাইফা বলল মডেল টেস্ট সলভ করার কথা, তো এত কিছুর পরে আমার আসলে অ্যাডমিশন নিয়ে আমি অনেক টেনসড হয়ে যাচ্ছিলাম যে আমার আসলে অ্যাডমিশনের জন্য কি করা উচিত। কিন্তু আমি একটা মানে দিকে ফোকাস করলাম, সেটা হচ্ছে আমি দুইটাকে মার্চ করে ফেললাম। যে আমি হচ্ছে বিগত কয়েকটা কোশ্চেন দেখলাম কয়েক বছরের, যেহেতু আমার টার্গেট সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কিছু কোশ্চেন দেখি এবং ওই কোশ্চেনগুলো দিয়ে আমি এটা আগে ফাইন্ড আউট করি যে কোনগুলো আমার এইচএসসিতেও প্রয়োজন এবং কোনগুলো আমার অ্যাডমিশনেও প্রয়োজন। ইংলিশ গ্রামার যেমন একটা বিষয়, এটা আমার এইচএসসির পরীক্ষার জন্য কাজে লাগবে আমার, এবং অ্যাডমিশনের জন্য আমার সমানভাবে কাজে লাগবে। সো আমি চেষ্টা করতাম এগুলো ভালো করে পড়ার, এবং একই সাথে আমাদের যে বাংলা এবং ইংলিশ টেক্সট বুক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন আসে। সো আমি হচ্ছে চেষ্টা করছি যে কি করে টেক্সট বুকটা ভালোভাবে পড়া যায়, বইয়ের প্রত্যেকটা লাইন থেকে। ইনফ্যাক্ট আমার ছোট্ট একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিতে আমি ইংলিশ টেক্সট বুকের যে কঠিন কঠিন শব্দগুলো, ওই শব্দগুলোর বাংলা অর্থ লিখে রাখতাম। এবং একই সাথে যে ওয়ার্ডগুলো আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হতো, আমি চেষ্টা করতাম যে সঠিক গ্রামার দিয়ে সেটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করার। এবং আমি সবসময় একটা যখন আর্টিকেল পড়তাম বা বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে আমি একটা সামারি করার ট্রাই করতাম যে এই চ্যাপ্টার থেকে আমি ঠিক কি কি শিখছি। এবং ওই শব্দগুলো আমি এইচএসসি পরীক্ষাতে, আমি যখন এইচএসসি ফাইনাল পরীক্ষা দিই, তখন আমি ওই লাইনগুলো ব্যবহার করি। এবং পরীক্ষায় যখন ব্যবহার করি সৃজনশীলের ক্ষেত্রে, আমার মনে হয় যে এগুলো আমাকে অনেকটাই হেল্প করে সৃজনশীলে ভালো একটা মার্কস পাওয়ার জন্য। সো আমার আসলে বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি এগুলোই ফলো করতাম, যেহেতু আমার পরীক্ষা চলে আসছিল, আমার আসলে এক্সট্রা কিছু পড়ার মতো ওই সময় হাতে সময় ছিল না। তাই আমি চেষ্টা করতাম দুটোকে মার্চ করে একই সাথে দুইটা প্রিপারেশন নেওয়ার। এবং আমি যে অধ্যায়গুলো পড়তাম, ওই অধ্যায়গুলোর যেমন মডেল টেস্টে বোর্ড কোশ্চেন এবং কলেজের কোশ্চেন সলভ করতাম, একই সাথে আমি চেষ্টা করতাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করার, যাতে করে আমার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশনটাও কিছুটা এগিয়ে গিয়েছিল। এবং যখন আমি এইচএসসি পরীক্ষা দিই তখন এমসিকিউ দেখে আমার আর ওই ভয়টা কাজ করতেছিল না, কারণ এইচএসসি থেকে কিন্তু আমাদের অ্যাডমিশনে বেশ একটু কঠিন প্রশ্ন হয়। সো যেহেতু কঠিন জিনিসটা আমার প্র্যাকটিস করা ছিল, সহজ জিনিসটা আমার কাছে তখন খুব বেশি কঠিন লাগে নাই। এবং যার জন্য আলহামদুলিল্লাহ আমার এইচএসসি এবং অ্যাডমিশন দুটো রেজাল্টে আমার মনে হয় কিছুটা ভালো হয়েছে। আচ্ছা, তো হাবিবার কথাগুলোকে আমরা যদি একটু দু একটা পয়েন্টে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের এডমিশন যে পড়াগুলো পড়তে হয় সেগুলো কিন্তু এমন না যে একাডেমিক থেকে অনেক বাইরে। তো আমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটা বিষয় আমাদেরকে এডমিশনে অ্যান্সার করতে হবে। আর এইচএসসিতে আমরা যে পরীক্ষা দিচ্ছি সেখানেও কিন্তু বাংলা এবং ইংরেজি সাবজেক্ট দুটো আছে। তো আমাদের যে বোর্ড বই দুটো, সেটা যেমন এইচএসসির জন্য পড়তে হচ্ছে,
সেম বোর্ড বই দুটো আমাদের এডমিশনের জন্য পড়তে হচ্ছে। যেই গ্রামারগুলো আমরা এইচএসসির জন্য পড়ছি অনেকটা 80% 90% ওই গ্রামারগুলোই এডমিশনের জন্য কাজে লাগবে। তো আমরা যদি তোমরা যারা প্রি এডমিশনে ভর্তি হয়েছো অথবা এখন থেকে প্রিপারেশনটা একটু গুছিয়ে নিতে চাচ্ছ, তোমরা যদি এইচএসসি এবং এডমিশনে যে বিষয়গুলো সেম আছে সেগুলো ভালোভাবে শেষ করতে পারো, তাহলে কিন্তু কত পার্সেন্ট ওরা এগিয়ে থাকবে বলা যায়? ভাইয়া এটা যদি আমি আমার ক্ষেত্রে বলি, তো আমি যখন অ্যাডমিশনের বাংলা এবং ইংরেজি পড়ছি, তখন আমার বন্ধুদের একটা চ্যাপ্টার পড়তে আমি দেখতাম ওদের নাকি মানে জাস্ট নর্মাল একটা রিডিং দিতেও 2-2.5 ঘন্টা লাগতেছে। সেখানে আমি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে সেই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারতেছি। তো আমার মনে হয় এক্ষেত্রে অলমোস্ট 50-60% এগিয়ে থাকা যায় যদি আগে থেকে এগুলো পড়ে রাখা যায়। তো সেই জন্য তাহলে এডমিশনের জন্য তোমাদেরকে এখন খুব আহামরি কিছু করার প্রয়োজন নেই। জাস্ট এইচএসসির যে বিষয়গুলো এডমিশনে আছে আমরা তো বললামই বাংলা ইংরেজি, সেগুলো ভালোভাবে পড়ো। আরেকটা বিষয়, সাইফা এই ক্ষেত্রে তুমি একমত হও কিনা, আমাদের যেই সাধারণ জ্ঞানের বিষয়গুলো আছে, তুমি তো সাধারণ জ্ঞানের মধ্যে আগেও পড়েছো, এইচএসসির আমাদের যে বইগুলো ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, এই বইগুলোর যদি আমাদের ভালো একটা গ্রাস্প থাকে, নলেজ থাকে, সেটা কিন্তু ফোকাসের শীটগুলো যখন ভবিষ্যতে দেয়া হবে অনেকটাই কিন্তু এগিয়ে থাকা যায় বলা হ্যাঁ, যায়। অবশ্যই। এই বিষয়ে আমি একদম একমত। কারণ অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল এই বিষয়গুলো যদি কারো ভালো করে এইচএসসি তে পড়া থাকে, এগুলোর কনসেপ্ট জানা থাকলে পরবর্তীতে যে বিষয়গুলো পড়তে হয় সেগুলো বোঝা সহজ অনেক হয়ে যায়। সহজ হয়। তো সেই জন্য তোমরা এইচএসসিটা এখন ভালোভাবে একটু এডমিশনের আঙ্গিকে পড়তে পারলে এইচএসসি যেমন ভালো করতে পারবে, কোনো প্রেশার নেওয়া ছাড়াই, এডমিশনের জন্য এক্সট্রা কিছু পড়া ছাড়াই, হাবিবা যেমন বললো 50 থেকে 60% পড়া তোমার কমপ্লিট হয়ে থাকবে। তো আশা করছি ভালো ভাবে বুঝতে পারছো। যদি এখনো তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিও, আমরা সেই কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটু এই মুহূর্তে আহ তাহমিদের কাছে যাব। তাহমিদ আমাদের সাথে জুমে যুক্ত আছে। তাহমিদের কাছে কোশ্চেন হচ্ছে, তাহমিদ তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। তাহমিদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা। আচ্ছা, তুমি যদি একটু ক্যামেরা অন করতে পারো, তোমার ছোট ভাই আপুরা হয়তো তোমাকে দেখে একটু মোটিভেটেড ফিল করবে, অনেকে দেখতে চায় তোমাকে। আচ্ছা। তো হ্যাঁ, তাহমিদ আমাদের সাথে আছে। তাহমিদ তুমি সায়েন্স থেকে এসেছো, সায়েন্স থেকে আহ কলা এবং সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদে পরীক্ষা দিয়েছো। তো এই ক্ষেত্রে আমাদেরকে বিজ্ঞান বিভাগের কয়েকজন বেশ কিছু কোশ্চেন করেছে। সেগুলো হচ্ছে যে তারা অনেকটা ডিটারমাইন্ড হয়ে গেছে যে তারা বিজ্ঞানের মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা ঢাবির এই ইউনিট এই বিভাগগুলোতে পরীক্ষা দিচ্ছেন, বরং তারা হয় ইউনিটে সুইচ করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে তারা কি এখন থেকে কিছু পড়ে এগিয়ে নিতে পারে, নাকি এডমিশনের এইচএসসির পর থেকে পড়াটা শুরু করবে? তুমি যদি তাদেরকে এই ব্যাপারে একটু গাইড করো। প্রথমে আমি বলবো যে যারা একদম ডিটারমাইন্ড হয়ে গিয়েছে যে না, আমি আর আমার বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করব না, আমি সুইচ করব বি ইউনিটে, আমি তাদেরকে বলতে চাই যে এইচএসসির পরে যে অ্যাডমিশনের জন্য যে টাইমটুকু পাওয়া যায় এটা আসলে তুলনামূলক কম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এইচএসসির আগে যদি বাংলা এবং ইংলিশ এই দুইটা সাবজেক্ট যদি ভালোভাবে শেষ করা যায়, তাহলে পরবর্তী সময়ে যে সাধারণ জ্ঞান মানে বিজ্ঞান বিভাগ থেকে আমি যখন বিভাগ পরিবর্তনের জন্য এসেছি, তখন যে বিষয়টাতে আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়েছে বা সময় দিতে হয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। কেননা বিজ্ঞান বিভাগে পড়ার কারণে আমাকে দেখা গেছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হয়েছে, বেশি সময় দিতে হয়েছে। আমার কাছে সাধারণ জ্ঞানটা একদম নতুন মনে হতো। যখন আমি কোচিং করতাম বা ক্লাস করতাম, তখন আমার কাছে সাধারণ জ্ঞানটা একদমই নতুন লাগতো। মনে হতো যে এই জিনিসগুলো তো আমি আগে কখনো দেখিনি, নতুন পড়ছি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এইচএসসির এই সময়টাতে, যখন এইচএসসির আগে আগে বাংলা ইংলিশ, যেহেতু আমাদের এইচএসসি তে সাবজেক্ট আছেই, বাংলা ইংলিশটাকে যদি আমরা এই মুহূর্তে আগিয়ে রাখতে পারি, তাহলে পরবর্তীতে জিকের জন্য আমি বেশি সময় দিতে পারবো। তো আমি বলতে চাই যারা আমার মতো ডিটারমাইন্ড যে বি ইউনিটে পরীক্ষা দিব, তারা তোমরা হচ্ছে এখন থেকে বাংলা এবং ইংলিশটার প্রতি বেশি গুরুত্ব দিতে পারো, যাতে পরবর্তী সময়ে এই দুটো সাবজেক্টের প্রতি তুলনামূলক কম সময় দিয়ে সাধারণ জ্ঞানের প্রতি একটু বেশি সময় দিতে পারো। এই বলার। তো আমাদের মনে হয় তাহমিদ আমাদেরকে যে পরামর্শ দিয়েছে অনেকটা সেম পরামর্শ এখন যারা মানবিকের জন্য পড়াশোনা করছো তাদেরকে সাইফা এবং হাবিবা দিয়েছে, যে বাংলা ইংরেজি ভালো করে এখন পড়তে হবে। আচ্ছা,
তাহমিদের কাছে আমাদের আরো কোশ্চেন আছে, তার আগে আমরা একটু আবার এখানে আসছি। সেটা হচ্ছে রিটেনে প্রচুর ঝামেলা থাকে। সেই রিটেন একাডেমিকের জন্য থাকে, সেই রিটেন এডমিশনের জন্য থাকে, তখন ঝামেলা সব জায়গাতেই। তো এই দুইটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? রিটেনের জন্য কোনো বই ফলো করতে হবে কিনা, লেখার মান কিভাবে ভালো করা যায়, অনেকে বলেছে যে প্যারাগ্রাফ মুখস্থ করলে ঢাবিতে কমন পড়বে। ভালো কোশ্চেন। কারো কোশ্চেন ছিল যে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে ডেভেলপ করা যায়, এটাও বেশ ভালো একটা কোশ্চেন। তো আমরা এই যেহেতু এই বিষয়টা অনেকেরই ঝামেলা থাকে, আমরা দুইজনের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। আমরা সাইফাকে দিয়ে শুরু করি, রিটেনের জন্য কি করা যায়? ভাইয়া যদি বিশ্ববিদ্যালয় রিটার্নের কথা বলি, ওটার কথাই আগে বলি, অ্যাডমিশনের রিটার্নেরটা। আসলে আমরা জানি অ্যাডমিশনের রিটেন অংশটা কিন্তু অনেক অনেক একটা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করে ভালো নাম্বার তুলতে, ভালো পজিশন গেইন করতে। তো সবার কাছ থেকে যে প্রশ্নটা বেশি দেখা যায় যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের ডেভেলপ করাতে ঝামেলা। তো আমার মনে হয় যদি কারোর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে, কিংবা তার যদি মনে হয় যে সে কোনো একটা বিষয়ের উপর হঠাৎ করে লিখতে পারছে না, তাহলে তার উচিত প্রতিদিন একটা করে টপিক ভাগ করে নিয়ে সেটার উপর লেখা, অর্থাৎ প্রতিদিন লেখা। সেটা বাংলার কোনো একটা টপিক হতে পারে, কিংবা ইংরেজির কোনো একটা টপিক হতে পারে, বা যে কোনো টপিক হতে পারে। সে ওই বিষয়টার উপরে যখন লিখছে, লেখার পর সে যদি বড় ভাই বোন কিংবা শিক্ষক কারোর কাছে সেই লেখাটা দেখিয়ে নেয়, তাহলে সে কিন্তু তার সেই ভুলগুলো ধরে দিতে পারবে, এবং এভাবে আস্তে আস্তে লিখে লিখে নিজের ভুলগুলো শুধরিয়ে শুধরিয়ে আমার মনে হয় যে একটা স্কিল ডেভেলপ করা সম্ভব। আর একটা বিষয় হলো, যাদের দেখা যায় যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল মোটামুটি আছে, তারা এটাকে আরো উন্নত করতে চায়, বা আরো স্পিডটা বাড়াতে চায়, বা আরো চট করে লিখতে চায়, তাদের জন্য একটা পরামর্শ দিব। সেটা হলো প্রতিদিন বাংলা এবং ইংরেজি পত্রিকা পড়া। কারণ পত্রিকা পড়লে যেটা হয়, অনেকগুলো লাভ হয়। লিখিততে যে লাভটা হয় সেটা হলো বিভিন্ন শব্দ শেখা হয়, সেই শব্দগুলো মাথার ভেতর থাকে। তো কোনো একটা টপিকে যখন আমরা লিখতে যাচ্ছি, তখন দেখা যায় যে সেই শব্দগুলো শেখার কারণে, শব্দ ভান্ডার সমৃদ্ধ হওয়ার কারণে অটোমেটিক্যালি দেখা যায় যে লেখাটা এনরিচড হয়। আবার একই সাথে আমরা ভালো ভালো সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যখন প্রত্যেকদিন সে লেখা প্র্যাকটিস করছে, লিখতে লিখতেই সেটা সে একসময় ডিসকভার করে ফেলবে যে এই লাইনটা আমি যদি আরেকটু মডিফাই করে ঘুরিয়ে লিখি তাহলে সুন্দর লাগবে আরো বেশি। আচ্ছা, হাবিবা খুব সম্ভবত এই মতের সাথে একমত নাকি? একমত আসলে কি, মানে ও যেটা বলছে এটার সাথে একমত, তবে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, যেমন অনেক সময় আমাদের হয় কি, আমরা নিজেরা লিখি কিন্তু দেখানোর মতো লোক পায় না। এটা খুব কমন একটা প্রবলেম। কারণ একজন শিক্ষকের আসলে সবসময় সময় হয় না যে অনেক স্টুডেন্টের খাতা দেখা বাকি। তো আমি এই ক্ষেত্রে নিজের যখন ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করার ট্রাই করছি, তখন আমি করছি কি যে আমি একটা টপিকে আগে লিখছি, লেখার পরে আমি নিজে ওটা পড়ছি যে আমার লেখাটা সুন্দর কিনা। এরপর আমি পড়ার পর আমি নিজেই কিছু ভুল আইডেন্টিফাই করছি, এবং ওই সেম জিনিস আমি আরেকবার লিখছি, এবং দ্বিতীয়বার যখন আমি লিখছি তখন আমি দুইটা আবার কম্পেয়ার করে দেখতেছি যে না, আমার সেকেন্ডটা বেশি ভালো হয়েছে আগেরটার চেয়ে। তো মানে এটা আমি বলবো যে যদি কারো সুযোগ থাকে যে টিচারকে দেখানো, বা অনেক সময় অনেকে বাসায় টিউটর নিয়ে পড়াশোনা করে, তো এটা মানে অনেক ভালো। কিন্তু যাদের আমার মতো অবস্থা যে বাসায় টিউটর নাই, ব্যাচে বা কোচিং সেন্টারে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এটা খুবই মানে ইফেক্টিভ যে নিজের লেখা নিজে পড়া, এবং নিজের ভুল নিজে আইডেন্টিফাই করার থেকে বড় মানে ভালো করার কোনো ওয়ে আসলে আমার জানা নাই। কারণ আমি প্রথম যখন লিখতাম আমি নিজেই চিন্তা করতাম যে এটা আমি কি লিখতেছি, মানে 6-7 থেকেও জঘন্য হইতো, আমি 6-7-এও হয়তো এর থেকে ভালো লিখতাম এরকম মনে করতাম আমি। এবং আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলেও আমার ভয় লাগতো যে আমি মনে হয় একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো না। এবং একটা সময় এই আমি একটা ক্লজকে রিডিউসড ক্লজ কিভাবে করতে হয়, কিভাবে ফ্রেজ করতে হয়, এটা আমি নিজেই করতে পারতেছি। এর কারণ ছিল মূলত এটা যে আমি যখন একটা লাইন লিখতাম আমি তখন চিন্তা করতাম যে পরপর দুইটা সিম্পল সেন্টেন্স কেন লিখবো, একটা ফ্রেজ অ্যাড করি, বা একটা লাইন বড় করার ট্রাই করি, একটা অ্যাডভার্ব অ্যাড করি। সো এরকম করতে করতে আসলে আমি নিজের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ডেভেলপ করার ট্রাই করছি।
আচ্ছা, তোমার কাছে ছোট একটা পয়েন্ট জানতে চাইবো যে এই যে ক্লাস 6-7 এর লেখা মনে হতো, তারপর নিজেকে তুমি ডেভেলপ করলে, এটা কোন সময়ের কথা ছিল? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা কখন? এটা আসলে মানে আমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং এর দিকে যাই, যেমন 6-7 এ থাকতে আমি অলমোস্ট এসে প্যারাগ্রাফ মুখস্থ করার ট্রাই করতাম, এবং একটা সময় গিয়ে আসলে আমি দেখলাম যে আমি অতটা ক্যাপাবল না যে আমি এত কিছু মুখস্থ করে মাথায় রাখতে পারবো, এবং যখন সিলেবাসটা আরো ভাস্ট হয়ে গেল, সো আমি ক্লাস 8 থেকে শুরু করি। এবং আমি যখন মানে 6-7 এর এটা যখন চিন্তা করি, তখন আমি 10-এ সম্ভবত এইচএসসি পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে আমি তখন দেখলাম যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর অবস্থা খুবই বাজে, এবং আমি নিজে ডিটারমাইন্ড হইলাম যে আমার এটা যে কোনো মূল্যে ডেভেলপ করতে হবে। এবং আমি প্রতিদিন, অলমোস্ট প্রতিদিন, যেটা আমি একটু আগেও বলছি যে আমি সবসময় কোনো একটা টপিক পড়লে আমি ওই টপিকের 2-3টা সেন্টেন্স নিজে লেখার ট্রাই করতাম, যে আমি টোটালটা পড়ে কি বুঝছি সেটা আমি লিখে রাখি, কারণ এখন আমার যেটা মনে থাকতেছে যে না আমি এটা পড়ছি, এটা থেকে আমি এটা বুঝছি, দ্বিতীয়বার যখন আমি পড়বো তখন আসলে আমার এটা মনে নাও থাকতে পারে। সো আমি যদি এটা ছোট করে লিখে রাখি, 4 লাইনে লিখে রাখি, সো আমার সেক্ষেত্রে মনে থাকতো। আচ্ছা, তোমার কাছে এই মুহূর্তে একটু ওদেরকে অ্যাসিউরেন্স দেওয়ার জন্য একটা কোশ্চেন করতেই হচ্ছে। সেটা হচ্ছে তুমি ক্লাস 10 থেকে হয়তো নিজেকে গোছানো শুরু করেছো, এখন তো কারো হাতেই অপরচুনিটি নেই। তো এখন হাতে যতটুকু সময় আছে, এই সময় যদি ওরা শুরু করে, আজ রাতেই যদি শুরু করে, সেক্ষেত্রে সম্ভব কিনা? আসলে আমি 10-এ থাকতে শুরু করছি, এটা শুনে অনেকে ডিপ্রেসড হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু 10-এ থাকতে শুরু করলেও আমি এইচএসসি পর্যন্ত অলমোস্ট ওই 6-7 এর মতোই লিখছি। ইনফ্যাক্ট বলতে গেলে আমিও আসলে ডিপ্রেসড হয়ে গেছি যখন বলছো যে ক্লাস 10 থেকে শুরু করতে হবে। না, 10 থেকে আসলে মানে আমাদের হচ্ছে কোন একটা জিনিসের সূচনাটা 10 থেকে হয়েছে আমার, বাট আমি হচ্ছে যখন এইচএসসিতে থাকাকালীন আসলে আমার জিনিসটা আরো বেশি ডেভেলপড হয়েছে, মানে যেটা আমি নিজে মনে করছি, কারণ আমরা তো আসলে এত ভাস্ট গ্রামার বা ভোকাবুলারি এত আমার এনরিচ ছিল না 10-এ থাকতে, যেটা আমার এইচএসসিতে এসে হয়েছে। এবং আমি যেটা বললাম যে আমি বইয়ের মানে ওয়ার্ডগুলো আলাদা করে একটা ডায়েরিতে লিখে রাখতাম, ইংলিশ টেক্সট বুকের যেগুলা, এবং সাথে 2টা একটা সিনোনিম লিখে রাখতাম। সো এক্সামে যখন আসতো তখন প্রথম লাইনে আমি ওই ওয়ার্ডটা ব্যবহার করতাম, দ্বিতীয় লাইনে সিনোনিম ওয়ার্ডটা ব্যবহার করতাম। সো এতে করে মানে একই ওয়ার্ড বারবার ব্যবহার করা থেকেও আমি নিজেকে বিরত রাখতে পারতাম, এবং একই সাথে আমার লেখার মানটাও বেশি আর একটু ভালো হতো। আর যেটা মানে ওদের এখন যে ফেজটা, যে টেস্ট পরীক্ষার পরে বা এইচএসসি চলে আসছে, এখন এই কয়দিনে কিভাবে সম্ভব, তো আমি আসলে 10 থেকে শুরু করলেও আমি 10 থেকে সেটা কন্টিনিউ করতে পারি নাই, আর এটা স্বাভাবিক, কারণ মাসে একদিন দুই দিন, হ্যাঁ একদিন দুই দিন, কারণ এরকম আনসাকসেসফুল প্ল্যান আমরা সবাই করছি যে আজকে থেকে স্পোকেন ইংলিশ করব, যে সবাই ইংলিশে কথা বলবো, কিন্তু এটা আসলে সব থেকে আনসাকসেসফুল প্ল্যান। সো এটাও ছিল অনেকটা তেমন, কারণ প্রতিদিন রিটেল লেখা আসলে খুবই একটা বিরক্তিকর বিষয়, আর সময়ও হয় না, মানে অনেক পড়া থাকে, তো একটা পড়ার পিছনে আমি 2-3 ঘন্টা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ওদেরকে আমরা অনেকটা বলতে পারি যে এখন থেকে যদি শুরু করে তাহলে হয়তো পারা যাবে। যদি কেউ মানে অনেকেই আছে অ্যাডমিশনে রিটেন প্র্যাকটিস এমন ভাবে শুরু করছে, অ্যাডমিশনের 3-4 মাসে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 20, 15, 16 এরকমও পাইছে, মানে আমার ফ্রেন্ডরা আমি অনেককে দেখছি পাইতে। সো আমার মনে হয় যে ওরা যদি এখন শুরু করে তো তাদের থেকে ওরা আরেকটু এগিয়ে থাকবে। হ্যাঁ। আচ্ছা, সাইফার কাছে রিটেন নিয়ে আমাদের শেষ কোশ্চেন। আমরা বললাম যে রিটেন প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে হাবিবা পরামর্শ দিল যে একবার লেখার পর আবার সেটাকে রিচেক করে রিরাইট করা, তো আমরা একবারই লিখতে অনেক কষ্ট হয় আমাদের, সেক্ষেত্রে ডাবল লেখা। আচ্ছা যাই হোক, সেটা কেউ পারলে করলো, বাট আমার পয়েন্টটা হচ্ছে যে জায়গায় যে এই পরামর্শগুলো অনেকটা হয়তো তাদের কাজে লাগবে যারা মোটামুটি বেসিক ইংরেজি জানে, পড়তে পারে, বাট লেখার অভ্যাসটা নাই, সেজন্য ভালোভাবে লিখতে পারে না। তো তারা যদি লেখা শুরু করে তাহলে বেশ সুন্দরভাবে লিখতে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবে। বাট আমার কোশ্চেন হচ্ছে, এখন যদি মনে করো যে তোমাকে বা আমাকে চাইনিজ ভাষায় কিছু একটা লিখতে বলা হয়, আমি কিন্তু পারবো না, কারণ আমাদের কাছে ওই নলেজটাই নাই। তো যাদের ইংরেজির কন্ডিশনটা এরকম, সো তারা লিখছে, কি লিখলো সেটা নিজেই বুঝতে পারবে না, তাদের জন্য কি করার আছে? এই ক্ষেত্রে ভাই আসলে খুবই বেসিক থেকে শুরু করা ছাড়া কোনো উপায় দেখি না। আর খুব বেসিক বলতে বোঝাচ্ছি যে ইংলিশ ফর টুডে যে বইটা আছে,
সেই বইয়ের মধ্যে যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো অন্তত তাকে বুঝে পড়ার অভ্যাসটা করতে হবে প্রথমত। কারণ সেটা যদি সে বুঝে পড়ার অভ্যাসটা করে তাহলে কিন্তু অনেক সেন্টেন্স স্ট্রাকচার সে এমনিতেই নিজের মাথার ভিতরে ডেভেলপ করতে পারবে, যেটা তাকে লিখতে সাহায্য করবে। আর লিখিতর ক্ষেত্রে আসলে দেখা যায় যে গ্রামারের বিষয়টা যেটা বারবার চলে আসে, যে গ্রামারের বেসিকটা ভালো হওয়া খুব দরকার। তো যদি এরকম হয় যে সে কি লিখছে সে নিজেও বুঝতে পারছে না, তাহলে অবশ্যই তার একই সাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই একদম তৃণমূল ফেজ থেকে আসলে শুরু করতে হবে। কারণ না হলে শুধু আসলে পড়ে পড়ে আসলে হবে না যদি তার বেসিকটা স্ট্রং না থাকে। আচ্ছা, ইংরেজি বেসিকের বিষয় হয়তো আমাদের আরেকবার একটু আশা লাগতে পারে, তখন আরো যদি কিছু থাকে অ্যাড করবো, বাট ইংরেজি বেসিকে অনেকে তোমরা বলেছো যে তোমাদের প্রবলেম আছে, তো সাইফা সেই ব্যাপারে দুই একটা পয়েন্ট কিন্তু অলরেডি বলে ফেলছে। আচ্ছা, লাস্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে হাবিবার কাছে আমরা একটু ছোট করে জানতে চাইবো, কারণ সাইফাদের এখন এইবার সবগুলো পরীক্ষা হয়নি। তো তোমাদের ক্ষেত্রে আমাদের এইচএসসি তে যখন সৃজনশীল কোশ্চেন লিখি, আসলে আমরা যখন পাশ করে বের হই আমাদের কাছে মনে হয় যে এটা খুব সহজ। তো যারা ওই লেভেলে আছে তাদের জন্য এটা খুবই টেনশনের বিষয় যে আমি 3 পৃষ্ঠা লিখবো না 4 পৃষ্ঠা লিখবো, গ কতটুকু লিখবো, ঘ কতটুকু লিখবো, তারপর কালার ইউজ করবো কিনা, এরকম অনেক কিছু কোশ্চেন। আমি এখন ওই কোশ্চেন পাই। আচ্ছা, তো এখন এই কোশ্চেনটার একটু ছোট করে জবাব দাও। গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে? হ্যাঁ, গ্রুপ সাবজেক্ট। আচ্ছা, আমি যেহেতু মানবিকের জন্য আসলে বলতেছি বিষয়টা। সো গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে প্রথমত বিশেষ করে মানবিকের বিজ্ঞান এবং বাণিজ্যের বিষয়টা আমি আসলে জানি না। মানবিকের স্টুডেন্টদের এটা একটা বদ্ধমূল ধারণা যে নিম্নে 6 পেজ একটা সৃজনশীল না লিখলে আমার সৃজনশীলে মার্ক আসবে না। সো আমি হচ্ছে একটা সাবজেক্টে আমার সৃজনশীলে 70 আসে 2 পত্রেই, কিন্তু আমি সেই সাবজেক্টের কোনো সৃজনশীল 4 পৃষ্ঠার বেশি লিখি নাই। এখন বিষয়টা হচ্ছে কি, সো আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে তুমি কত লিখছো, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা সৃজনশীল আসলে 4 পৃষ্ঠা লিখছি, কারণ আমি আসলে পৃষ্ঠা গুণে লিখিনি। আমার লেখার মান যদি ঠিক থাকে তো মানবিক হোক বা বিজ্ঞান হোক বা বাণিজ্য হোক প্রত্যেকটা বিভাগে মার্কস আসা সম্ভব। এটা হচ্ছে লেখার পরিমাণ নিয়ে। এবং এবার হচ্ছে কি লিখবো, অনেকের কথা হচ্ছে কি লিখবো। আমরা করি কি, বই থেকে 2-3টা লাইন লিখে দিয়ে আসি যেটার সাথে উদ্দীপকের কোনো সামঞ্জস্য থাকে না, এবং দ্বিতীয় প্যারাতে আমরা লিখি কি উদ্দীপক হতে দেখা যায় একটা ব্যাখ্যা, এরপরে এক লাইনে উপসংহার টেনে দিই। সো আমার মনে হয় কি এটা সৃজনশীলের ফরম্যাট এটা, কিন্তু হুবহু উদ্দীপক লিখে দেওয়া বা এটা আসলে সৃজনশীলের ফরম্যাট না। কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা আরেকটা থাকে, সেটা হচ্ছে আমরা কোশ্চেনটা ঠিক মতো পড়ি না। যখন হাফ কোশ্চেন লেখা হয়ে যায় তখন দেখি যে এটার সাথে তো কোনো সামঞ্জস্য ছিল না, এটা কেন লিখলাম, এবং তখন কেটে দেওয়ায় আরেকটা সৃজনশীল লেখার আসলে সময় থাকে না। সো এই ক্ষেত্রে আমি বলবো আগে সবার কোশ্চেনটা পড়া উচিত, এবং কোশ্চেনটা পড়ে ঠিক যে পার্টিকুলার পয়েন্টটার সাথে কোশ্চেনটার মিল, শুধু ওই পয়েন্টটুকু যদি কেউ ঠিক মতো লিখে দিতে পারে তাহলে ফুল মার্কস পাওয়া সম্ভব। এবং আরেকটা ছোট্ট ট্রিক্স, সেটা হচ্ছে উদ্দীপকটা সরাসরি হুবহু ব্যবহার করে না দেওয়া। উদ্দীপকে যদি 5টা লাইন থাকে সেটা 1 থেকে 1.5 লাইনে করার চেষ্টা করতে হবে। মানে এটা আমি সবসময় করতাম যে উদ্দীপক আমি সবসময় ছোট রাখতাম, এবং যেটা আমার কাছে জানতে চাইছে উদ্দীপকের মাধ্যমে সেটার পরিমাণটা আমি একটু বেশি রাখার ট্রাই করতাম। এবং মাঝখানে মানে উদ্দীপকটা লেখার পরে আমি চেষ্টা করতাম কি উদ্দীপকের সাথে কেন এই টেক্সটের এই অংশ যেটা আমি আগেই লিখে আসছি এটা কেন এটার সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য মানে কিভাবে কানেক্টেড সেটা আমি উল্লেখ করে দিতাম, যাতে টিচারের এটা বুঝতে সমস্যা না হয় যে এটা কেন লিখছে। সো আমি লেখার সময় এই কাজটা করতাম। এবং পরিমাণের কথা যেটা বলবো, যে আসলে সবকিছু তো একটা মিনিমাম পরিমাণ থাকে। এখন যদি আমি হাফ পেজের মধ্যে একটা সৃজনশীলের ক খ গ লিখে ফেলি তাহলে তো আসলে মার্কস পাবো না। সো একটা লিমিটেড পরিমাণ, মানে যেটা দেখে টিচারের মনে হয় যে সবকিছু আছে কিন্তু অতিরিক্ত না একদম কমও না। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো করা সম্ভব। মানে এটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে। এবং গ্রুপ সাবজেক্টগুলো আমরা যখন পড়ি তখন মানে আমিও শুরুর দিকে এরকম করতাম যে এমসিকিউ এর জন্য আলাদাভাবে পড়তাম, সৃজনশীলের জন্য আলাদাভাবে পড়তাম, যে এই চ্যাপ্টার থেকে আমি সৃজনশীল লিখবো। সো এরকম না করে আমার মনে হয় যে
এমন ভাবে পড়া উচিত যে প্রত্যেকটা লাইনে থেকে আমি ব্যাখ্যা করতে পারবো, এবং যখন আমি প্রত্যেকটা লাইন পড়ি আমি আগের লাইন পরের লাইনের সাথে সবসময় সামঞ্জস্য রেখে পড়ার ট্রাই করতাম যে আমি এটা কেন পড়তেছি। সো এক্ষেত্রে আমি লাইনগুলো পড়ার সময় মনে একটা অনুধাবনমূলক প্রশ্ন আনার ট্রাই করতাম যে না এখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে। সো পরীক্ষার সময় কোনো কোশ্চেন আমার কাছে খুবই অপরিচিত মনে হয় নাই। সো আচ্ছা, এইটুকুই। তো তাহলে অনেকটা বলা যায় যে লেখার কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বেশি ফোকাস অবশ্যই রাখতে হ্যাঁ। হবে। আমরা যাদের অভ্যাস আছে, ছোটবেলায় হয়তো আমরাও এমন করেছি যে উদ্দীপকটা আগে তুলে দেয়া, তো হ্যাঁ এই উদ্দীপক তোলার রোগ থেকে একটু বের হতে হবে। নিজের বইয়ের উপরে বেসিক নলেজটা একটু রাখার চেষ্টা করতে হবে। আর হয়তো একটা বিষয় বলা যেতে পারে, উদ্দীপক আর আমার পাঠ্য বইয়ের কনসেপ্টটা কিভাবে কানেক্টেড, সো এটা যদি অ্যানালাইসিস করতে বলে একটু সুন্দরভাবে গুছিয়ে সেটাকে লিংক করে দেয়া। আচ্ছা, তো আশা করি যে এই বিষয়টা বেশ ভালোভাবে আমরা ডিটেলে উত্তর করার চেষ্টা করেছি। আমরা আবার একটু সায়েন্সের দিকে ফিরে যাব। তাহমিদের কাছে যাচ্ছি। একজন শিক্ষার্থী কোশ্চেন করেছে যে তার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে বেসিকের সমস্যা আছে, ম্যাথও যে খুব ভালো তা না। এখন কথা হচ্ছে সে বি ইউনিটের প্রিপারেশন নিবে, সিদ্ধান্ত নিয়েছে। সো এডমিশনের সময় তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা না করলেও চলবে। এবং তুমি অলরেডি যেভাবে বলেছো যে বাংলা ইংরেজির বইগুলো এখন থেকে ভালোভাবে ফলো করতে, সেটা করলে এডমিশনের অনেকটাই সে গুছিয়ে উঠতে পারবে। তার জন্য ছোট করে যদি একটু বলতে পারো যে এই যে সায়েন্সের সাবজেক্টগুলোতে তার সমস্যা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো এই মুহূর্তে একটু কিভাবে ভালো করে এইচএসসি তে একটা ভালো গ্রেড নিয়ে আসা যায়। তার এসএসসি তে জিপিএ 5 আছে, সো এইচএসসি তে কিভাবে একটু ভালো গ্রেড যেন আসে, যেটা এডমিশনে যেহেতু গ্রেড থেকে একটা মার্কস থাকবে, কিভাবে করতে পারে? আহ, আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলতে চাই, যদি আমি প্রথমেই ম্যাথ, হায়ার ম্যাথ যেটা আছে সেটা নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে দেখা যায় যে আমাদের হায়ার ম্যাথে তিনটা বা দুইটা পার্ট থাকে, যে বিভিন্ন কয়েকটা চ্যাপ্টার মিলে একটা অংশ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এরকম। তো আমার কাছে মনে হয় যে কয়েকটা সিলেক্টিভ চ্যাপ্টার করা উচিত, যে আমি এই চ্যাপ্টার গুলো থেকে আমি ম্যাথ দিব, এবং সেই চ্যাপ্টার গুলো ভালোভাবে করে ফেলা উচিত। মানে আমি বলতে চাচ্ছি যে যেই সিলেবাসটা আমাদের দেওয়া থাকে সেটাকে আরেকটু শর্ট করে নিয়ে আসা, সিকিউ এর জন্য বলছি আর কি। এছাড়া যদি এমসিকিউ এর কথা বলি, ইউটিউবে বিভিন্ন ক্যালকুলেটর হ্যাকস পাওয়া যায়। মানে এমসিকিউ ক্যালকুলেটরই করে ফেলা যায়, 25টার মধ্যে মোটামুটি 20টাই ক্যালকুলেটরে করে ফেলা যায়। তো এক্ষেত্রে আমার মনে হয় যে এমসিকিউ এর ক্ষেত্রে যদি ক্যালকুলেটর আমরা ইউজ করাটা শিখতে পারি তাহলে অনেক হেল্পফুল হবে। এই ফিজিক্স এর ক্ষেত্রেও সেম, ফিজিক্স এবং ম্যাথ, ফিজিক্স বলতে মূলত ম্যাথই। তো আমি বলবো যে এই ফিজিক্সটা এবং ম্যাথ তোমরা হচ্ছে মানে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারও পড়ার দরকার নেই। আমরা যদি মডেল টেস্ট বা টেস্ট পেপার যেগুলো আছে এগুলো সলভ করতে গেলেই বুঝতে পারবো যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে সবসময় ম্যাথ আসে। এই চ্যাপ্টার গুলোকে যদি আমি বাছাই করতে পারি তাহলে অল্প অল্প সময়ের মধ্যে আমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে কেমিস্ট্রির বিভিন্ন সব চ্যাপ্টার ঢালাও ভাবে না পড়ে এখানে হচ্ছে দুই তিনটা চ্যাপ্টার থাকে যেখান থেকে প্রতিনিয়ত কিছু আসে, সবসময়ই আসে। কিছু সিলেক্টিভ টপিক থাকে, দেখা যায় একটা বিশাল বড় চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আসে না, সিকিউ আসে না। তো যে আমি যদি হচ্ছে মানে আগের বছরের কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করি তাহলেই আমি বুঝতে পারবো যে কোন বিষয়গুলো থেকে বেশি আসছে, প্রতিবার আসে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মানে খুবই সিলেক্টিভ হওয়া উচিত। আমি যদি আগের টেস্ট পেপার গুলো যদি সলভ করতে যাই তাহলে আমি বুঝতে পারবো যে কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ণ, সেই টপিক গুলোর উপরই আপাতত বেশি ফোকাস দেওয়া উচিত। তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, আর হ্যাঁ, আরেকটা বিষয় বল। বলতে চাই যে আমাদের একটা মনে হয় সায়েন্স থেকে আমরা যাই তাহলে আমাদের কাছে মনে হয় যে বোর্ডের কোশ্চেন মনে হয় অনেক কঠিন হয়, কিন্তু আসলে বোর্ডের কোশ্চেন আহামরি কিছু কঠিন হয় না। যদি আমি কনফিডেন্ট থাকতে পারি যে না আমি যেই প্রিপারেশন নিয়েছি ইনশাল্লাহ ভালো কিছু হবে, তাহলে ভালো করা সম্ভব। মানে প্যানিক হওয়া যাবে না আর কি, যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার তো প্রিপারেশন ভালো না বা আমি তো ভালো প্রিপারেশন নিতে পারিনি, এরকম প্যানিক হওয়ার কোনো দরকার নেই। যতটুকু প্রিপারেশন আগে নিয়েছি এই সময়টাতে সেটা ভালোভাবে রিভিশন দিলে ইনশাল্লাহ ভালো কিছু জিপিএ 5 পাওয়া সম্ভব। আচ্ছা, ছোট করে একটু তোমার কাছে জানতে চাইবো যে আমরা আর্টস এর সাবজেক্ট গুলো, কিংবা যদি একটু কমন সাবজেক্ট বলি, আইসিটির ক্ষেত্রে দেখা যায় বা অর্থনীতিতে আমরা দেখি যে ওই যে একটু আগেও বললাম যে টেস্ট পেপার যখন আমরা ফলো করতে চাই,
সিমিলার প্যাটার্নের কোশ্চেন রিপিট হয়। তো তোমাদের সায়েন্সের ক্ষেত্রেও কি এমন কোনো বিষয় আছে কিনা যে একই টাইপের ম্যাথ গুলো হয়তো নাম্বার চেঞ্জ করে বা কনটেক্সট চেঞ্জ করে আসছে? হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রেও এরকম দেখা যায় যে একটা চ্যাপ্টারের বিভিন্ন টাইপের ম্যাথ থাকে, তো ওই ঘুরে ফিরে ওই একই টাইপের ম্যাথই আসে হয়তো তাহলে একটা তো এটা বেশ অনেকটা সহজেই বলা যায় যে যারা এখনো ডিপ্রেশনে ভুগছো, অনেকটা কোশ্চেনই কিন্তু তোমরা পেয়ে যাবে যদি কয়েকটা ইয়ারের কোশ্চেন সলভ করো, কাইন্ড অফ কোশ্চেনটাই তোমার হাতে চলে আসবে। আচ্ছা, তাহমিদের কাছে জাস্ট ছোট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদেরকে সম্ভবত নামটা যদি আমরা ঠিক করে থাকি, মুজাহিদ কোশ্চেন করেছে যে সে এতদিন সায়েন্সের গ্রুপ সাবজেক্ট গুলোতে বেশি সময় দিয়েছে, বাংলা ইংরেজি পড়ার সময় পায়নি, এখনো সেদিকেই সময় দিতে হচ্ছে। তো সে যদি এডমিশনের পরে বাংলা ইংরেজি শুরু করে সেক্ষেত্রে পারবে কিনা? আহ, সেক্ষেত্রেও সম্ভব, তবে তাকে হয়তো একটু বেশি সময় দিতে হবে বাংলা ইংলিশের ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে আহ, যদি আমি দিনে 3 ঘন্টা পড়ি, দেখা যাচ্ছে বাংলার জন্য 1 ঘন্টা, ইংলিশের জন্য 1 ঘন্টা, সাধারণ জ্ঞানের জন্য 1 ঘন্টা। তো আহ, ভাইয়া এখানে একটু আজান দিচ্ছে, একটু পরে আচ্ছা বলবো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহমিদের কাছে আবার পরে আসছি। আহ, এই মুহূর্তে আমাদের কাছে চ্যাট বক্সে অনেকগুলো কোশ্চেন এসেছে। আহ, আমরা একটু সেখান থেকে কিছু কোশ্চেন নিতে পারি। একদম শেষ থেকে আমরা কোশ্চেন গুলো নেই। আচ্ছা, অনেকে, একজন জানতে চেয়েছে যে মোহাইমিনুল আমির, যে আইসিটি তে কিভাবে ভালো করব। তোমরা কেউ আইসিটি এক্সপার্ট ছিলে কিনা, এই ব্যাপারে অ্যান্সার করতে চাও কিনা? এনিওয়ান? আইসিটিতে ভালো করার বিষয় কি ভাইয়া, মানে আমার মনে হয় আইসিটিতে ভালো করা সব থেকে সহজ আবার সব আচ্ছা, থেকে কঠিন। কারণ আমরা যেমন ম্যাথে যেমন আমাদের হচ্ছে সঠিক লিখে আসতে পারলেই মার্কস, ভুল করতে পারলেই 0, তো আইসিটির কিছু চ্যাপ্টার আছে এমন। সো আমাদের এজন্য অনেকেই কি করে ওই চ্যাপ্টারগুলো স্কিপ করে যেগুলাতে সৃজনশীলের মতো লেখা যায় বা বাংলা ইংলিশের মতো লেখা যায়, মানে নর্মাল লাইন বাই লাইন, সো এইগুলো পড়ে থাকে। তো বিষয়টা হয় কি, একটা টিচার যখন একটা ম্যাথ দেখে তখন উনি চাইলেও আসলে কম মার্কস দেওয়া পসিবল হয় না ওনার পক্ষে। কিন্তু যখন কেউ একজন একটা ব্যাখ্যামূলক প্রশ্ন লেখে, তখন আসলে টিচার একদম অনেক ভালো না হইলে মার্কস তিনি দিতে চান না, এটাই আসলে সবসময় আর হয়ে খুব থাকে। ভালো লেখলেও সেখানে 10 দেওয়ার সুযোগ হ্যাঁ, পাই। খুব ভালো লিখলে আসলে 10-এ 10 দেওয়া সম্ভব হয় না। সো এক্ষেত্রে আমার মনে হয় কি যে ব্যাখ্যামূলক প্রশ্নের চেয়ে আমার মানে এসএসসি পরীক্ষার্থীদের সব থেকে আগে ফোকাস করা উচিত ম্যাথ টাইপের যে পরীক্ষা মানে কোশ্চেন গুলো আসে, চ্যাপ্টার যেমন 3, আমাদের 4, 5। হ্যাঁ যেমন হচ্ছে এইচটিএমএল এর অধ্যায় আছে, দেন হচ্ছে প্রোগ্রামিং এর অধ্যায় আছে। সো এইগুলো থেকে লিখলে একদম যতটুকু লিখবো সঠিক মার্কস। কাটমার্ক পাওয়া তবে যায়। এক্ষেত্রে শর্তটা হচ্ছে সঠিক লিখে আসতে সঠিক হবে। লিখতে। আচ্ছা, আহ, আমরা সাইফার কাছে একটু শুনবো। আহ, সাইফা, একসময় আহ, আমাকে বলেছিলে যে আইসিটি তে তুমি বেশ একটা ডিজাস্টারাস অবস্থার ভিতর দিয়ে গিয়েছো, তো সেখান থেকে তুমি আবার ভালো করেছো। তো তোমার পরামর্শগুলো হয়তো একটু বেশি কাজে দিবে আর কি, তুমি একটু বলো। আমি শুরুতে বলেছিলাম যে টেস্ট পরীক্ষার পরে আমরা দেখে ফেলি যে আমাদের কোন কোন বিষয়ে হ্যাঁ। একটু দুর্বলতা আছে, তো আমার ক্ষেত্রে সেটা ছিল আইসিটি। আমি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে দেখেছিলাম যে আসলে মানে আইসিটির মোটামুটি একটু খারাপ অবস্থা। তো তখন মোটামুটি দিন রাত একটু বেশি সময় দেওয়া শুরু করলাম আইসিটির ওপর। তো হাবিব আপু যেটা বললো ওটা দিয়ে শুরু করতে চাই, যে আইসিটির যে একদম শিওর নাম্বার পাওয়া যাবে যে চ্যাপ্টারগুলো 3, 4, 5, এই চ্যাপ্টারগুলো আসলে চেষ্টা করেছিলাম একটু গুরুত্ব দিয়ে পড়ার, কারণ প্রথমত এমসিকিউর জন্য তো আসবেই, আর সৃজনশীলে যদি লিখতে পারি ওগুলো থেকে তাহলে তো আসলে পুরো ভালো মার্কস পাবো। তো আইসিটির জন্য আমি আসলে কোনো টিচারের কাছে পড়তাম না, আমার বাসায়ও টিচার ছিল না। আমি বই ফলো করে পড়তাম, আর যদি কোনো টপিক না পারতাম, চ্যাপ্টার না পারতাম, সেটা আমি সাধারণত ইউটিউব ভিডিও দেখে সেটা সলভ করার চেষ্টা করতাম। আর এখানে আর একটা বিষয় আইসিটি পরীক্ষা কেন্দ্রিক একটু বলতে চাই, সেটা হচ্ছে যে সাধারণত এইচটিএমএল বা কোডিং, তারপর অধ্যায় 3-এর যে চ্যাপ্টারটা, এগুলো থেকে প্রশ্ন আসে। তবে আমাদের বেলায় যেটা দেখেছি, ঢাকা বোর্ডে এইচটিএমএল থেকে কোনো কোডিংই আসেনি, এবং অধ্যায় 1 এবং অধ্যায় 2-এর যে বর্ণনামূলক যে চ্যাপ্টারগুলো, ওগুলো থেকে সৃজনশীলের পরিমাণ বেশি এসেছে। তো এই ক্ষেত্রে একটা বিষয় যেটা হয়েছে, যারা শুধু 3, 4, 5 চ্যাপ্টারগুলো বেশি ফোকাস দিয়ে পড়েছে, তাদের একটু দেখা গেছে যে মানে ভেবেছে যে বর্ণনামূলক লিখবে না। এই জায়গাতে আমি একটু অ্যাড করব, তুমি শেষ করো। এখানে একটা মানে
একটু ঝামেলার ভেতর পড়ে যেতে হয়েছে। তো এক্ষেত্রে পরামর্শ এটাই থাকবে যে যেগুলোতে নাম্বার পাওয়া সহজ, তোলা সহজ, সেই চ্যাপ্টারগুলো বেশি ফোকাস দিয়ে পড়া, কিন্তু যেগুলো একটু বর্ণনামূলক চ্যাপ্টার সেগুলোকে একদম ফেলে না দেওয়া, সেগুলো প্রশ্ন আসলে যাতে লিখতে পারি সেভাবে প্রস্তুতি নেওয়া। আচ্ছা, ছোট করে এখানে আমার গল্পটা একটু বলি, যেহেতু সাইফাই কনটেক্সটে নিয়ে আসছে। আমার আইসিটি খুব ভালো লাগতো ছোটবেলা থেকেই। তো আমি যেটা করতাম যে চ্যাপ্টার 3, 4, 5 ছিল আমার ফেভারিট জায়গা। 1, 2 আমি কখনোই পড়ি নাই এবং বোর্ড পরীক্ষার আগেও 1, 2 পড়ে যাই নাই। 1, 2 এর জাস্ট এমসিকিউ গুলা কিছু কিছু দেখে গেছিলাম। তো যাওয়ার পরে দেখলাম যে আমাদের কলেজে সাধারণত 3, 4, 5 থেকে 5টা কোশ্চেন দেওয়া যেত। আমরা যেটা করতাম, ব্যাট বল আগেই নিয়ে যেতাম, ওই পরীক্ষা 2.5 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টায় শেষ করে আমরা বের হয়ে যেতাম। তো ফাইনালি গিয়ে আমাদের এই ঝামেলাটা হচ্ছে 3, 4, 5 থেকে আমরা 4টা কোশ্চেন পাইছি, কিন্তু আরেকটার জন্য 1 এবং 2টা পুরোটা বানিয়ে লিখতে হয়েছে। তো তোমরা একটু দুইটাকে ম্যাচ করার চেষ্টা করো। আর যারা 4, 5 অ্যান্সার করতে চাও, সেক্ষেত্রে একটা ছোট হয়তো বিষয় বলতে পারি, যেহেতু আমার ওই জায়গাগুলো ভালো লাগতো। তোমরা যখন পড়ছো একই সাথে যদি কোডিংটা করার চেষ্টা করো, বাসায় যদি কম্পিউটারে অ্যাক্সেস থাকে, যদি তুমি ভিজুয়ালি দেখতে পারো যে যা লিখলাম আউটপুটটা কি আসলো, এটা আসলে এমন বেনিফিট দিবে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, আইসিটিতে আমরা আর সময় দিব না। এখন হচ্ছে এডমিশনের সাবজেক্টগুলোর দিকে আমরা একটু যাব। অনেকেই জিজ্ঞেস করেছে যে এডমিশনের ওভারঅল আইডিয়াটা তারা পেতে চায়, কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে। তো আমরা একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দিব। এখনই তাদের পড়ার দরকার নাই, বাট তারা জেনে রাখুক যে আমাকে এডমিশনের জন্য এই বিষয়গুলো কভার করতে হবে। তো আমরা যদি শুরু করি, ইংরেজি, বাংলা, জিকে এবং অনেকের ভোকাবুলারি বা বাংলা মুখস্থ পার্ট নিয়ে কথা থাকে। তো কে শুরু করবা? আমরা ইংরেজি দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ সাইফা, ইংরেজির ক্ষেত্রে তো তুমি ইংরেজি বেসিকের ব্যাপারেও কিছু কথা বলেছিলে, তো তুই একটু একসাথে করে। ইংরেজি যেটা হয় ঢাকা ইউনিভার্সিটি বিএমইতে, আমরা সবাই জানি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, রিটেন এবং এমসিকিউ দুটার জন্যই। তো আসলে যারা এই ধারণাটা পেতে চায় যে কি ধরনের প্রশ্ন আসে, তাদের জন্য এক বাক্যে যদি বলি, ইংরেজি থেকে এমসিকিউতে গ্রামার এবং প্রথম পত্র দেখা যায় যে মিলিয়েই প্রশ্ন আসে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের প্রশ্নের কথা যদি বলি, সেখানে দেখা যায় যে এক্সাম্পল ভিত্তিক প্রশ্ন কিন্তু ইংরেজি এমসিকিউতে বেশি আসে। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে এটা একটা পার্থক্য আমার মনে হয় মাথায় রাখা উচিত, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় সরাসরি গ্রামার থেকে প্রশ্নটা দিচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় সরাসরি গ্রামার বা ফর্মুলা থেকে প্রশ্ন না দিয়ে একটা সেন্টেন্স বা এক্সাম্পল দিয়ে সে প্রশ্নগুলো সেট করছে। তো এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখা গুরুত্বপূর্ণ। গ্রামারটাকে বাক্যে অর্থাৎ বুঝতে পারছি কিনা, মানে গ্রামারের প্রশ্নটা গ্রামারে লিখে না দিয়ে যে এইটার প্রশ্ন, তার বদলে তারা হচ্ছে সেন্টেন্স দিচ্ছে, যে তুমি সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছো কিনা, এরকম একটা ব্যাপার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য আমি যেটা মনে করি, সবার প্রথমে প্রশ্ন ব্যাংকটা একটু খুলে বসা খুবই দরকার। কারণ প্রশ্ন ব্যাংকটা খুলে বসলে বিভিন্ন বছরের প্রশ্ন একটু দেখতে দেখতে দেখা যায় যে বাংলা প্রথম পত্র বা ইংরেজি প্রথম পত্র বা দুটোরই ব্যাকরণ বা জিকে কি ধরনের প্রশ্ন আসছে, এটা একটা আইডিয়া মাথার ভেতর আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করে। তখন দেখা যায় যে যখন তার মাথার ভেতর একটু একটু করে এই আইডিয়াটা আসা শুরু করে যে এরকম এরকম প্রশ্ন আসে, অর্থাৎ সে যদি প্রশ্ন ব্যাংকটা একটু পড়ার পর সে যখন বাংলা বা ইংরেজির কোন একটা টপিক পড়তে যাবে, আমার ধারণা এবং আমার বিশ্বাস সেই টপিকটা পড়ার সময় সে নিজেই বুঝতে পারবে যে এই টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা আদৌ প্রশ্ন আসতে পারে কিনা। তো এটা একটা প্রাথমিক মানে বিষয় যেটা সবার মাথায় রাখা উচিত। আচ্ছা, তো আর হচ্ছে যে মেইনলি এডমিশনের কোশ্চেনগুলো কোথা থেকে আসে? যেমন তুমি বললে যে গ্রামারের অ্যাপ্লিকেশন গুলো হয়তো আসছে সেন্টেন্সের মাধ্যমে, টেক্সট বুক থেকে কোশ্চেন আসে কিনা বা টেক্সট বুক থেকেও প্রশ্ন আসে, এমসিকিউতে আসে। আর যদি রিটেন অংশের কথা বলি, তাহলে রিটেন অংশটা কিন্তু পুরোটাই আসলে টেক্সট বুক ভিত্তিকই হচ্ছে আসে। টেক্সট বুকটা যদি ভালো করে পড়া থাকে, দেখা যায় ওটারই কোনো একটা টপিক লিখিততে চলে এসেছে। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে আমাকে অনেকে কোশ্চেন করে যে আপু হুবহু বইয়ের লাইনগুলো তো আসলে মুখস্থ করা সম্ভব না, কারণ অনেক সময় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ কোশ্চেনে হয় কি বইয়ের একটা লাইন হুবহু একটা ওয়ার্ডে গ্যাপ,
এখন ওই ওয়ার্ড আসলে সবার পক্ষে ওইখানে যে ওই ওয়ার্ডটাই হবে এটা যারা বইয়ের লাইন না পড়ছে তারা কিভাবে পারবে। সেটা কি বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে বেশি হয় এটা। আচ্ছা সো ও যেহেতু কথাটা বললো, সো ওইটাও কিন্তু কোনো একটা গ্রামার বেসড আসে। কেউ যদি ওইটাকেও গ্রামার দিয়ে দেখে যে বইটা টোটালি পড়েই নাই, সেও কিন্তু গ্রামার দিয়ে ওটা অ্যান্সার করতে পারবে। বাক্যের অর্থটা মেলানোর চেষ্টা করলেও সে পারবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। সো আমার মনে হয় কি বইয়ের একটা লাইন হুবহু কোশ্চেনে দেখে ডিপ্রেস না হয়ে যে আমি এখন বই কিভাবে মুখস্থ করব, কারণ আমরা কেউই আসলে বই মুখস্থ করিনি। কিন্তু আসলে ওইখানে যদি আমি আমার যে বেসিক নলেজটা সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার মনে হয় অনেকগুলো কোশ্চেন এমন থাকে যেটা একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে সম্ভব হয়, মানে ওটা আগে থেকে পড়া বা জানা লাগে না। সো এটা দেখতে পারে সবাই যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে বা এইচএসসি। আচ্ছা, একজন একটা কোশ্চেন করেছিল একদম ডিরেক্টলি সাইফার কাছে, যে সাইফা আপু আপনার ইংরেজিতে মার্কস অনেক ভালো ছিল, তো এই মার্কসের যদি আন্ডারলাইং রহস্যটা তুমি বলো এক কথায়। যদি আমার কথা বলি তাহলে সেটা ফলো করার মতো হোক বা না হোক, ওরা তোমার কাছে জানতে চেয়েছে, তুমি উত্তরটা। আচ্ছা, ইংরেজি ছিল আমার ছোটবেলা থেকে মোস্ট ফেভারিট সাবজেক্ট। মানে আমি যখন কেজি ক্লাস 1-2 মানে যখন আস্তে আস্তে বিভিন্ন ধাপ পার করে বড় হচ্ছি, একটার পর একটা ক্লাস পার করছি, তখন আমি বিভিন্ন সাবজেক্টই তো পড়তে হতো, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজ, অনেক ধরনের সাবজেক্ট। তো আমি একটা জিনিস সবসময় দেখতাম যে ইংরেজি ছিল একটা মাত্র সাবজেক্ট, যেই সাবজেক্টটাতে দেখা যেত যে আমার পড়তে খুব ভালো লাগে, আমি পড়ে সেটাতে লিখতে পারছি বা একটা আগ্রহ কাজ করছে। তো ইংরেজির প্রতি আমি সবসময় বলি যে একটা মানে ভয়ঙ্কর রকমের ফ্যাসিনেশন কাজ করতো বলেই হয়তো ইংরেজি পত্রিকা পড়া এবং একটু বড় হতে হতে ইংরেজি গল্পের বই পড়া, সেটা হচ্ছে আমার শুরু হয়ে গিয়েছিল। আর ইংরেজি আমি হচ্ছে এই বিষয়টা কখনো বলিনি, আজকে হচ্ছে একটু বলি। তো ছোটবেলা থেকে ইংরেজি পড়তাম বাবার কাছে। তো বাবা হচ্ছে আমাকে এভাবে পড়াতেন। ছোটবেলা থেকে তো আমরা ইংলিশ ফর টুডে বইটা পড়ে আসছি একদম ক্লাস 3-4 থেকেই মনে হয়। তো আমার পড়ার সিস্টেমটা ছিল এরকম যে আমি একটা ইউনিট পড়তাম, ইউনিটের যতগুলো সেন্টেন্স আছে, যতগুলো ওয়ার্ড আছে, সেগুলো মিনিং বুঝে পড়তাম। বুঝে পড়ার পরে বাবা আমাকে সেই ইউনিট থেকে ট্রান্সলেশন লিখতে দিতেন। বাবা বাংলাটা বলতেন, আমি সেই বাংলাটা ধরে বইয়ে যেরকম পড়েছিলাম সেটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করতাম। প্রথম প্রথম প্রক্রিয়াটা একটু কঠিন মনে হচ্ছিল যে পারছি না, কিন্তু এই একটা অভ্যাস আমাকে, যদি বলি অ্যাডমিশনে, আমাকে ট্রান্সলেশন থেকে শুরু করে প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং প্রত্যেকটাতে আসলে হেল্প করেছে। এবং এই অভ্যাসটা আমার ক্লাস 4 থেকে একদম ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত ছিল। আমি একদম সেকেন্ড ইয়ার পর্যন্ত মানে বাবার কাছে রেগুলারলি ইংরেজি পড়তাম, বাবা আমাকে এইভাবেই পড়াতেন। এবং এইচএসসির যে ইংলিশ ফর টুডে বইটা, যেটা অ্যাডমিশনের জন্য আমরা বলি খুব গুরুত্বপূর্ণ, এই বইটাও আমি যখন প্রথম বার পড়া বলে যেটাকে, যে ফার্স্ট রিডিং, সেই রিডিং এ আমি এরকম ট্রান্সলেশন করে এটা শেষ করেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমাদের যাদের আগ্রহ ছিল সাইফা আপু কিভাবে ইংরেজি পড়তো, আশা করি তোমরা জানতে পেরেছো। আচ্ছা, এখন আমরা একটু যাব আমাদের বাংলা বিশেষজ্ঞের কাছে। সেটা হচ্ছে তাহমিদ। তাহমিদ বাংলায় খুবই ভালো এবং বাংলাতে বেশ ভালো মার্কস পেয়েছে। আমরা বাংলাটা তাহমিদের কাছ থেকে শুনবো। তাহমিদ, তুমি কি আছো আমাদের সাথে? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা তাহমিদ, তোমার এমসিকিউ তে বাংলা অনেক ভালো হয়েছে আমরা জানি, আর একই সাথে রিটেনে তুমি অসাধারণ রেজাল্ট করেছো বাংলায়। তো তুমি একটু বাংলার জন্য আমাদের ছোট ভাইয়াদের বা আপুদের পরামর্শ দাও। আসলে ভাইয়া, বাংলা বিষয়টা হচ্ছে আহ, যখন আমরা 3-4-এ পড়ি তখন থেকে আসলে আমাদের বই পড়ার একটা ভালো অভ্যাস ছিল আর কি। বাসায় আমাদের অনেক বই থাকতো, আমরা বই পড়তাম আর কি বাসায়। এখনো বই পড়তে অনেক ভালো লাগে। তো দেখা যাচ্ছে যে এই বই পড়ার কারণে বাংলার যে বিভিন্ন শব্দ, এই শব্দগুলো আমাদের মাথার মধ্যে থেকে যায়। তো যখন লিখতে যাই কোনো কিছু, তখন দেখা যায় যে অটোমেটিক মাথার মধ্যে চলে আসে, বা অনেক সুন্দর সুন্দর শব্দ, সেন্টেন্স, এগুলা চলে আসে মাথার মধ্যে অটোমেটিক। এছাড়া আমি যখন ক্যাডেট কলেজে যাই, ক্যাডেট কলেজে যাওয়ার পর আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে কলেজের লাইব্রেরি। আমাদের লাইব্রেরিতে অ্যারাউন্ড 20,000 বই আছে, বাংলা ইংলিশ মিলায়। তো এবং প্রত্যেকটা ক্লাসের জন্য একটা ফিক্সড পিরিয়ড থাকে, যে লাইব্রেরি ক্লাস 40 মিনিটের। আমরা এই লাইব্রেরি ক্লাসটাতে যাই,
লাইব্রেরি ক্লাসে কেউ বসে থাকে না, সবাই বই পড়ে। তো আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যেত যে বাংলা বই পড়তাম আর কি, উপন্যাস পড়তাম। তো আমার এই জিনিসটা অনেক কাজে লাগছে আর কি। দেখা যেত যে আমাদের হচ্ছে অভিধানের বিভিন্ন যে শব্দ থাকে বা সঠিক উচ্চারণ, সঠিক বানান, এগুলো দেখা গেছে যে পড়তে পড়তে অটোমেটিক আমার মাথার মধ্যে গেঁথে গেছে আর কি, যে আলাদা করে আর পড়তে হয়নি যে আমি এখন এই উচ্চারণটা কিভাবে মুখস্থ করতে হবে বা এই বানানটা একটু দেখে দেখি মুখস্থ করতে হবে বানানটা, এরকম কখনো করতে হয়নি। মানে পড়তে পড়তে শব্দগুলো নিজের কাছে অনেক পরিচিত মনে হয়েছে। এছাড়া আমার হচ্ছে কলেজে বিভিন্ন কম্পিটিশন হয়, স্টেজ কম্পিটিশন, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, বিতর্ক, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করি তখন অটোমেটিক্যালি আমার মধ্যে, শুধু আমার না, আমার মতো যারা আমার সাথে কাজ করতো তাদের দেখা গেছে যে বাংলা নিয়ে অনেকটা ডেভেলপ হয়ে গেছে, অটোমেটিক ডেভেলপ হয়ে গেছে। তো আমি বলবো যে তোমরা যারা ভালো করতে চাও, আমার কাছে মনে হয় যে বই পড়া, পেপার পড়া, এগুলোর বিকল্প আসলে কিছু নাই। এটা যে কোনো টাইপের বই হইতে পারে, এমন না যে আমাকে শুধু উপন্যাসই পড়তে হবে বা প্রবন্ধ পড়তে হবে। বিষয়টা এরকম না, তোমার যেটা পড়তে ভালো লাগে বা হাতের কাছে যেই বইটা পাও সেই বইটা পড়ো, এবং একটু মন মন দিয়ে পড়ো, যে মানে বুঝে পড়ো যে আমি যেটা পড়ছি সেটা কি পড়ছি, এটা আমি কোথায় কাজে লাগাতে পারি, বা যখন আমি লিখতে যাচ্ছি তখন একটু মাথায় রাখা যে আচ্ছা এই এই শব্দটা বা এই সেন্টেন্সটা হয়তো এখানে ব্যবহার করা যায়। আমার মনে হয় যে আমার এই বাংলায় ভালো করার পিছনে সবচেয়ে বেশি যেটা কাজে লেগেছে সেটা হচ্ছে বই পড়া। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে খুব সম্ভবত মুজতবা আলীর একটা উক্তি আছে যে বই মনের পরিধি বাড়ায়। তো আমার যেটা মনে হয় সাইফা এবং তাহমিদের কথা থেকে, যে বই শুধু মনের পরিধি বাড়ায় না, বই নাম্বারের পরিধিও বাড়ায়। জি ভাই, এখানে ভাইয়া একটু যোগ করতে চাই। হ্যাঁ। একটু বলা হয়নি, তাহমিদ অনেকখানি বলে দিয়েছে যে বাংলার ক্ষেত্রে ওকে বই পড়া অনেক বেশি কাজে দিয়েছে। তো আমি ইংরেজির ক্ষেত্রেও একই কথা বলবো, যেগুলো বললাম আমার মানে ছোট থেকে যে অভ্যাসগুলো ছিল তার সাথে এইটাও আসলে যোগ করে বলতে চাই যে বই পড়া যেরকম হেল্প করেছে ইংরেজিতে, সেটা আসলে মনে হয় না যে অন্য কোনো অন্য বই কোনো সম্পর্ক। ম্যাটেরিয়াল হেল্প করেছে। মানে একই জিনিস যে বই পড়তে পড়তে এমন হয়ে গেছিল যে আমি জানি যে এই সেন্টেন্সের স্ট্রাকচার এইটাই, আমার আসলে আর ওটার আর জন্য গ্রামার চিন্তা করতে হচ্ছে না, এরকম আর কি। আচ্ছা, তো আমরা লাস্টলি এডমিশন রিলেটেড কি পড়তে হবে সেটার জন্য আহ, হাবিবার কাছে আসবো। হাবিবার কাছে মেনলি কোশ্চেনটা যেই দিক থেকে হবে সেটা হচ্ছে যে আমরা তো ওভারঅল কথা হলো, সাইফা এবং তাহমিদ বললো এক্স্যাক্টলি এডমিশনের জন্য আমরা যদি প্রিপারেশন নিতে চাই তাহলে বাংলা ইংরেজির ক্ষেত্রে আমাদের বোর্ড বই এবং এর সাথে যদি ফোকাসের শীট বা বই পড়া হয় সেটা এনাফ হবে কিনা, বা আর কিছু দরকার আছে কিনা। সাধারণ জ্ঞানের জন্য একই বিষয়টা। আহ, তুমি একটু জাস্ট ম্যাটেরিয়ালস এর কথা বলবা, যে কি ম্যাটেরিয়ালস ফলো করা যেতে পারে। ভাইয়া এটা কি এইচএসসি এবং অ্যাডমিশন দুইটা? না, এডমিশনের জন্য শুধু অ্যাডমিশন? শুধু। আচ্ছা, শুধু অ্যাডমিশনের জন্য আসলে বাংলা ইংরেজি টেক্সট বুক, এটা আমরা আগেই বলছি, এবং সাইফা তাহমিদ ওরাও বাংলা ইংরেজি টেক্সট বুকের কথা বলছে। তো আমার মনে হয় প্রথমত এগুলার দিকে নজর দেওয়া উচিত। তবে বাংলা ইংরেজি যে টেক্সট বুক, এটা আসলে আমাদের একটা ধারণা দেয় আমাদের সিলেবাসটা সম্পর্কে বা আমাদের কি পড়তে হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসের যে ব্যাখ্যাগুলা, এগুলো আসলে আমাদের বা সরাসরি টেক্সট বুক দেয় না। সো এগুলোর জন্য আমরা যে সহায়ক বইগুলো ব্যবহার করি, বিভিন্ন প্রকাশনীর গাইড বা মডেল টেস্ট, যেগুলো আমরা প্র্যাকটিসের জন্য বা বিষয়টাকে আরো ডিপলি জানার জন্য ব্যবহার করি। তো আমি আসলে এই ক্ষেত্রে ফোকাসের শিটই ব্যবহার করছি, এবং আমি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও ফোকাসের শিটকে সহায়ক হিসেবে রাখছিলাম। সো ভাইয়া যেহেতু বলছে যে আগেই আমার ফোকাসের সাথে যাত্রা অনেকটা এইচএসসি লাইফ থেকেই, সো আমি ফোকাসের শিটগুলা যখন আমাকে কলেজে যখন পরীক্ষা হতো তখন আমি ফোকাসের শিট থেকে পড়ে যেতাম। যে হয়তো আমি সোনার তরী চ্যাপ্টারটা পড়ছি, তো সোনার তরীতে ফোকাসের শিটে অনেকগুলা ব্যাখ্যা থাকতো, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা থাকতো। সো হুবহু ওই লাইন থেকে আমার অনুধাবনমূলক প্রশ্ন চলে আসতো। সো এটা একটা এক্সাম্পল দিলাম আমি যে ফোকাসের শিট কেন ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রে সেম হয়েছে, যেমন এক্সপ্লানেশন। সো আমাদের 2 নম্বরে মনে হয় এইচএসসিতে 2 নম্বরে কোশ্চেন লিখতে হতো। সো এখানে একটা লাইন দিয়ে দিত এক্সপ্লেইন ইট অর ডু ইউ এগ্রি উইথ ইট, এক্সপ্লেইন হোয়াই।
সো ওই ক্ষেত্রে আমার একদম দেখতাম কি ফোকাসের প্রত্যেকটা ইউনিটের শেষে অনেকগুলো লাইনের ব্যাখ্যা হুবহু ওই লাইন থেকে চলে আসছে, এবং যখন একটা পরিচিত কোশ্চেন এক্সামে চলে আসে তখন সেটা অনেক হেল্পফুল হয়। সো ওইগুলো যেহেতু আমি ওই টাইমে পড়ে রাখছিলাম, সো ফোকাসে আমরা সবাই জানি ফোকাসের এক্সামগুলোতে রিটেনে আসলে অনেক কম মার্কস দেয়, স্টিল আমি একটু বেশি মার্কস পাইতাম অন্যদের তুলনায়। কারণ ছিল এইটাই, কারণ এগুলো আমি আগেই প্র্যাকটিস করে আসছি। সো শিটগুলা কিভাবে ইম্পর্টেন্ট বললাম, এবং জিকের যে বিষয়টা অ্যাডমিশনের ক্ষেত্রে, এটা আমি সব ক্ষেত্রে বলি। সো আমি জিকে নিয়ে অনেক ডিপ্রেসড থাকতাম যে জিকে এত ভাস্ট একটা সিলেবাস, ফোকাসের শিট পড়বো, ফোকাসের শিট পড়ে কি কমন আসবে। মানে আমি প্রত্যেক দিন আমার যে জিকে টিচার ছিলেন ফোকাসের, ওনাকে আমি খুবই বিরক্ত করতাম যে ভাইয়া আসলে কি আসবে। তো উনি আমাকে একটা টাইমে গিয়ে মানে এতটুকু কনফার্ম করলেন যে 28-29টা কোশ্চেন তো আসবে। তো আমি ওনাকে রিপ্লাই দিলাম 30টা, সরি 30টার মধ্যে 28-29টা কোশ্চেন আসবে। তো আমি ওনাকে রিপ্লাই দিলাম ভাইয়া বাকি 1-2টা কোশ্চেনের কি হবে। তো উনি আমাকে বললেন কি 1-2টা কোশ্চেন হয় সবাই পারবে, না হলে কেউ পারবে না। সো স্টিল আমি ওনাকে বিশ্বাস করতে পারলাম না, এতগুলো বই কিনে নিয়ে আসলাম বিভিন্ন প্রকাশনীর, মানে অলমোস্ট আমার টেবিল ভরে গেছে তখন বইয়ে। কিন্তু আসলে যে চাপ ফোকাস দেয়, প্রেসারে রাখে, তার পরে অন্য কোনো প্রকাশনীর বই পড়ার আসলে খুব বেশি সময় হয় না। তো আমি কিনে রাখছি, বিসিএস এরও বই কিনে রাখছিলাম, মানে এমন একটা টেনশন সব পড়ে ফেলবো, বাট আলটিমেটলি কিচ্ছু পড়া হয় নাই। এবং পরীক্ষার দিন সকালবেলা আমি এই চিন্তা করে পরীক্ষা দিতে গেছি যে আমি শুধু ফোকাসের শীট পড়ছি, আমি সর্বোচ্চ 25-26টাও পারবো কিনা জানি না, প্রিপারেশন 5-6টা তো আমি এমনি ছেড়ে দিয়ে যাচ্ছি জিকেতে। এবং আমি যখন এক্সাম দিয়ে বের হই, আমার শাখার পরিচালক যখন আমাকে জিজ্ঞেস করে যে জিকে কেমন হয়েছে, মানে সবাই টেনশনে ছিল যে আমার জিকে পরীক্ষা কেমন হবে। সো উনি যখন আমাকে জিজ্ঞেস করে তখন আমি বলছি কি আজকে কি আমি জিকের ভাইয়াকে সরি বলবো, কারণ ওনাকে আমি এত বিরক্ত কেন করছি। মানে আসলে আমি অলমোস্ট 28টা কোশ্চেন আমার কমন বাজছে, এবং বাকি যে 2টা কোশ্চেন, ওই 2টা কোশ্চেন আমি আসলে টপিকটা জানি কিন্তু হুবহু এটা আমার খেয়াল নাই এক্সামের সময়। সো ওই দিন এসে আমি বুঝছি যে এত সহজ জিকে। এবং আমি যখন রাজশাহী পরীক্ষা দিতে যাই, আমি তখন যেহেতু রাজশাহীতে বিসিএস এর কোশ্চেন আসে, সো আমি লাস্ট বিসিএস এর কয়েকটা কোশ্চেন দেখলাম, এবং আমি 28টা মনে হয় জিকে কোশ্চেন, সরি 27টা জিকে কোশ্চেন দেখছিলাম, এবং তার মধ্যে 26টা জিকে কোশ্চেন আমার কমন আসছিল শীট থেকে। এবং এটা যদি কেউ চায় প্রুফ করে দেখতে পারে যে আমাদের সেশনে যে শীট ছিল সেটার সাথে কমন ছিল কিনা। সো ওইটা দেখার পর থেকে মানে আমি ওই দিন বুঝছি যে আসলে ফোকাসের শীটটা কত ইফেক্টিভ। মানে আমার কাছে যে জিনিসটা অনেক কম মনে হয়েছে, আমি অনেককে দেখি যে ওইটা পড়ে শেষ করতে অনেক কষ্ট হয়ে যায় যে এত বড় কেন। ইনফ্যাক্ট ভাইয়ারাও আমাকে দাগায় দাগায় দিত যে অল্প অল্প করে পড়বা, স্টিল ওনাদের আমি বিশ্বাস করতাম না। বাট আমার আসলে ওনাদের বিশ্বাস করা উচিত ছিল, কারণ আমি আসলে অনেক বেশি পড়ে ফেলছি। সো জিকের ক্ষেত্রে আমি দ্বিতীয় কোনোটাই বলবো না, তবে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে টেক্সটবুকটা বেশি করে পড়তে হবে এবং ফোকাসটাকে সাইডে একদম সহায়ক হিসেবে রাখতে হবে। তবে জিকের জন্য শুধুমাত্র কেউ যদি ফোকাসের শীটগুলো, যে আমাদের সম্ভবত 16টা শীট থাকে রিসেন্ট সহ, 16টা শীট যদি কেউ একদম পুরোপুরি আত্মস্থ করতে পারে, আমার মতে সে বাংলাদেশের কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অবশ্যই পড়বে। আচ্ছা, তো তাহলে অনেকটা হাবিবার কথা থেকে আমরা বলতে পারি যে ফোকাসের শীটগুলো অব্যর্থ ওষুধ না হলেও বেশ ভালো মাপের ওষুধ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কাছে শাওমি 2305 কোশ্চেন করেছে। আচ্ছা, ও নাম লিখেনি। ওর কোশ্চেনটা হচ্ছে হাবিবার কাছে একদম জিকে নিয়ে, যে এইচএসসির আগেই কি জিকে কিছু পড়তে হবে নাকি পরেও যদি শুরু করে শেষ করা যাবে? আচ্ছা, তো জিকের বিষয়টা কি, জিকে যারা কুইজ করে এরা খুব ভালো জানবে যে অনেক আগে থেকে জিকে পড়লে যেমন মনে থাকে না, আবার একদম 3 মাসে যে জিকে পড়ে অনেক কিছু করে ফেলা সম্ভব, এটা আসলে ঠিক না। তবে 3 মাসে মোটামুটি এমন একটা রেঞ্জে পৌঁছানো সম্ভব যে রেঞ্জে পৌঁছাইলে আমি আবার একটা সিট মোটামুটি কনফার্ম করতে পারবো। কিন্তু যাদের আসলে টার্গেট শুধু একটা সিট কনফার্ম করা না, বরং একটা ভালো টপ পজিশন করা বা পছন্দের সাবজেক্ট পড়া, যেমন আমার ছিল যে আমার এমন একটা পজিশন আসুক যে আমি নিজের ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস দিতে পারি, যেন ভার্সিটি আমাকে যেই সাবজেক্টটা দিবে আমার জন্য সেটাই পড়তে না হয়। সো এরকম যাদের টার্গেট যে একটা ভালো পজিশন বা নির্দিষ্ট সাবজেক্টে পড়া, তো আমার মনে হয় তারা এখন থেকে শুরু করতে পারে। তবে সেটা এইচএসসির পড়ার পাশাপাশি, এইচএসসির পড়াটাকে বাদ দিয়ে নয়। যেমন আসলে এখন পড়বে কি, এবং এটা একটা কোশ্চেন যে
জিকে তো পড়বো আপু, কিন্তু এখন কি জিকে পড়বো, এটা যে চেঞ্জ হবে না পরবর্তীতে, তখন আবার যে নতুন করে পড়তে হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? সো এখন যারা জিকে পড়বা সবসময় চেষ্টা করবা যে মৌলিক বিষয়গুলো যেগুলো কখনো চেঞ্জ হবে না, যেমন হিস্ট্রি, দেন হচ্ছে জিওগ্রাফি, পৌরনীতির বিভিন্ন চ্যাপ্টার, সো এগুলো তো আসলে চেঞ্জেবল না। সো এইগুলো এখন আমার মনে হয় পড়ে একটু এগিয়ে রাখা ভালো। এবং আমাদের যে সাবজেক্টগুলো আছে, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, সো ইন্টারের যে সাবজেক্টগুলা, এই সাবজেক্ট রিলেটেড যে জিকে গুলা, এইগুলো এখন পড়ে আগায় রাখা অনেক বড় একটা বিষয়। সো আমার মনে হয় এক্ষেত্রে এটা অনেক হেল্প করবে তোমাদের। আর পড়াশোনার পাশাপাশি জিকেটা প্রতিদিন কিছু কিছু করে কন্টিনিউ করার ট্রাই করো। আচ্ছা, জাস্ট চ্যাট বক্সটা একটু উপরে উঠানোর রিকোয়েস্ট করব। একটা কোশ্চেন ছিল যে এইচএসসি শর্ট সিলেবাস পড়বে নাকি ফুল সিলেবাস পড়বে, হুজাইফা তাসনিম খুব সম্মত কোশ্চেন করেছে। আমাদের শর্টটা এখন পড়লেই হয় নাকি নাকি ফুল পড়তে হবে? এইচএসসির জন্য তো শর্ট, কিন্তু এইচএসসি পরবর্তী যে সময়টা আসছে মানে অ্যাডমিশন, সেখানে কোনোভাবেই শর্ট না। কেন বলছি কোনোভাবেই শর্ট না? আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি কেউ দেখে তাহলে দেখবে যে বাংলা যে লিখিত অংশ এসেছে এটা পুরোটা কিন্তু ফুল সিলেবাস থেকে এসেছে, এবং অনেকের জন্য অনেক আনপ্রেডিক্টেবল এই হিসাবে ছিল যে অনেকে ধরে নিয়েছিল যে যেহেতু বিশ্ববিদ্যালয় বলেছে যে সিলেবাসের ভিতর থেকেই প্রশ্ন হবে, শর্ট সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন হবে, তাহলে মনে হয় তাই হবে, এর বাইরে থেকে মনে হয় হবে না। কিন্তু আমাদের যে পুরো প্রশ্নটা ছিল লিখিত এবং এমসিকিউ, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন ফুল সিলেবাস থেকে এসেছে। তো শর্টের পরে ফুলে মূলত কতটুকু বাকি থাকে, কয়টা গল্প বা কবিতা? শর্ট সিলেবাসটা শেষ করে ফেলার পর ভাই আর হয়তো বা সব মিলে 5-6টা বড় জোর। আচ্ছা, তো এটা একটা সময় করে পড়ে নিতে মনে হয় খুব বেশি সময় লাগবে না, কিন্তু এটা করতে হবে, এটা একটু জোর দিয়ে বলছি। এটা একটু জোরের সাথেই তোমরা বিষয়টাকে মাথায় রেখো। আচ্ছা, তো আমরা আশা করি যে এই রিলেটেড বিষয়গুলো গিয়েছে। এখন আমরা সরাসরি কিছু কোশ্চেন নিতে পারি, কিছু লাইভ কোশ্চেন নেওয়ার প্ল্যান আমাদের আছে। তোমরা যারা কোশ্চেন করতে চাও একটু হ্যান্ড রেজ করো, আমরা তোমাদের কাছ থেকে সরাসরি কোশ্চেন নিব। আচ্ছা, আমাদের হেমায়েত ফারদিন হ্যান্ড রেজ করেছে, আহনাফ আছে। ঠিক আছে, আমরা হেমায়েত ফারদিনকে দিয়ে শুরু করতে পারি। সব ছেলেরা দিচ্ছে, আমরা হয়তো কয়েকজন ছেলেকে সুযোগ দিব, কয়েকজন মেয়েকে সুযোগ দিব। আচ্ছা, হ্যাঁ, হেমায়েত ফারদিনকে একটু আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি। হ্যাঁ, ফারদিন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে এই ইউনিটে আইসিটি ইকোনমিক্স থেকে কোশ্চেন থাকে, তো হচ্ছে আমি যতটুকু হাবিবা তো মেবি এই ইউনিটে টপ করেছিল আমার মনে হয়। তো হচ্ছে আইসিটিটা হচ্ছে ওই ক্ষেত্রে যে এমসিকিউ ওইগুলো আমরা কিভাবে মানে দেখব, এখন একাডেমিক উইথ অ্যাডমিশন আমরা ওটা কিভাবে দেখব? আচ্ছা, হাবিবার কাছে আসছি, সেটা হচ্ছে যে তুমি তো সি ইউনিটে খুব সম্ভবত টপ করেছিলে, সেক্ষেত্রে সি ইউনিটে কি আইসিটি থেকে কোশ্চেন এসেছে কিনা? আচ্ছা, তাহলে দুইটা সেম অ্যানসারই হচ্ছে। এ ইউনিট এবং সি ইউনিটের হচ্ছে সিলেবাসটা অলমোস্ট সেম, মানে যারা বিভাগ পরিবর্তনে এক্সাম দেয় তাদের জন্য মোটামুটি সেম। সো এখানে হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি কমনলি দাগাইতে হয়, এবং অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান থেকে যে কোনো একটা টপিক থেকে আর কি দাগানো যায়। সো ও যেহেতু কোশ্চেনটা আইসিটি এবং ইকোনমিক্স নিয়ে করছে, তো আইসিটির বিষয়টা হচ্ছে কি, আইসিটিতে নর্মালি যে কোশ্চেনটা হয় সি ইউনিট বা এ ইউনিটে, ওইটা টেক্সট বুকের বাইরে তেমন কিছু হয় না রিটেনে। তবে এমসিকিউ এর ক্ষেত্রে টেক্সট বুকের বাইরে কিছু কোশ্চেন আসে, যেগুলা হচ্ছে যেমন কিছু ইনভেনশন নিয়ে কোশ্চেন আসে, দেন হচ্ছে আইসিটির যে কি বলে ডেভেলপমেন্টটা, মানে টোটাল যে এরাটা নিয়ে কোশ্চেন আসে, দেন বিভিন্ন যারা বিজ্ঞানী, বিভিন্ন উদ্ভাবক, সো ওনাদের নিয়ে কিছু কোশ্চেন আসে। তো যেমন আইসিটির যে জেনারেল নলেজগুলা, এগুলো একটু জেনে রাখা ভালো। এবং আমাদের নবম দশম শ্রেণীতে যে আইসিটি বইটা, ওইটা থেকেও বেশ কিছু কোশ্চেন আসে। সো আইসিটির জন্য ওইটাও একটু পড়াটা
মোটামুটি ম্যান্ডেটরি। আর অর্থনীতির জন্য অর্থনীতি টোটালি ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয়, এবং অর্থনীতিতে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কোশ্চেন আসে, খুব বড় ম্যাথ আসে না, তবে ছোট ছোট ম্যাথ আসেন যেগুলো ক্যালকুলেটর ছাড়া করতে হয়। তো এগুলো মোটামুটি ঠিক রাখতে হয়, এবং কিছু গ্রাফ আছে আমাদের, যেমন স্থিতিস্থাপকতা, উপযোগ, চাহিদা। সো এই গ্রাফগুলো একটু ভালোভাবে আয়ত্ত রাখলে মোটামুটি এ ইউনিট এবং সি ইউনিটে অর্থনীতিতে ভালো করা সম্ভব। আচ্ছা, আশা করি ফাতিন উত্তর পেয়েছো। আমরা জান্নাতুল জারাকে দেখতে পাচ্ছি। জারাকে একটু আনমিউট করবেন। হ্যাঁ, যারা তুমি কথা বলতে পারো এখন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা বলো। হ্যাঁ, আমি তো এখন ফার্স্ট ইয়ারে। আমি বলতেছিলাম আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে এখন থেকে গ্রামার পার্টের কোন কোন টপিকগুলোতে বেশি ফোকাস দিব অ্যাডমিশনের জন্য। গ্রামার বাদে? হ্যাঁ, গ্রামার পার্টের কোন কোন টপিকগুলোতে আচ্ছা বেশি আচ্ছা, ফোকাস করব। গ্রামার পার্টের কোন টপিকগুলো পড়তে হবে, উত্তরটা কে দিবা? আচ্ছা, আমরা হাবিবার কাছ থেকে শুনি। আচ্ছা, গ্রামার পার্টে আসলে কি ইংলিশ গ্রামার কিন্তু খুব বেশি ভাস্ট না, যতটা আমরা মনে করি যে ইংলিশ গ্রামারে মনে হয় অনেক টপিক। যেমন আমাদের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা করি তখন দেখি যে একটা কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আমাদের অনেকগুলো গ্রামার ব্যবহার করতে হচ্ছে। আসলে ইংলিশ গ্রামারের টপিক কম, কিন্তু ইংলিশ গ্রামারের এক্সেপশন বেশি। সো আমি বলবো কি যে ইংলিশ গ্রামারের কোনো টপিকে আপাতত এক্সক্লুড করে না দেওয়া যে এটা বাদ যাবে বা এটা বাদ যাবে, কারণ অনেক সময় দেখা যায়, যেমন আমাদের সময় আমরা ট্যাগ কোশ্চেন অনেক কম পড়ছি, আমরা ভাবছি ট্যাগ কোশ্চেন থেকে আবার কি কোশ্চেন আসবে ভার্সিটিতে, কিন্তু অনেকগুলো ভার্সিটিতে আমাদের সময় কোশ্চেন আসছে ট্যাগ কোশ্চেন থেকে। সো মোটামুটি যে বেসিক গ্রামারগুলো, যেগুলো একটু আগে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কথাটা উঠলো, সো এই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ওই বেসিক গ্রামারগুলো আসলে প্রয়োজন। সো আমাদের কোনো গ্রামার টপিকই বাদ না দিয়ে বরং গ্রামার টপিকগুলোকে আগে ফোকাস করে প্রিপারেশন নেওয়া উচিত। সো এক্ষেত্রে তোমার জন্য যেটা বলবো যে চেষ্টা করো যে গ্রামারগুলো বেসিক গ্রামার থেকে শুরু করো, টেন্স, ভার্ব যদি প্রবলেম থাকে, বাট মোটামুটি গ্রামারগুলো অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি শেষ করতে পারো, সেক্ষেত্রে এমসিকিউ বা এইচএসসির প্রিপারেশন এবং অ্যাডমিশনের এমসিকিউ রিটেন দুইটার ক্ষেত্রে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। সো আমরা অনেকটা বলতে পারি যে কোনো একটা ভালো গ্রামার বই নিয়ে বেসিক গ্রামার গুলো থেকে শুরু করে দেন টপিক ধরে ভয়েস, নারেশন, কন্ডিশনালস, প্র্যাকটিক্যালি একটু প্র্যাকটিস করা, যে বই পড়ার সময় যে আমি এই লাইনটার ভিতর এই গ্রামারটা অ্যাপ্লাই হয়েছে বা এটা এক্সেপশন। অনেক সময় থাকে না, বইয়ের অনেক লাইন আমাদের এক্সেপশন থাকে কিন্তু আমরা এটা ধরতে পারি না, তার কারণ এটা যে আমাদের গ্রামারের নলেজ কম থাকে অনেক। সো গ্রামারে যদি একটু ভালো করা যায় সেক্ষেত্রে বইয়ের লাইনগুলো পড়তে অনেক ইজি হয় টপিক পড়তে। যারা যেহেতু ফার্স্ট ইয়ারে, সে একটা পরামর্শ আমরা হয়তো দিতেই পারি, সেটা হচ্ছে তুমি যখন গ্রামার পড়ছো তারপর যখন ফার্স্ট পেপার বইটা পড়তে যাও, তুমি একটু মিলানোর চেষ্টা করতে পারো যে গ্রামারের কোন টপিকগুলো ফার্স্ট পেপার অ্যাপ্লাই হচ্ছে, এটা বেশ ভালো লাগবে। যেমন আমি যখন শুরুর দিকে ইনভার্সন শিখলাম, তারপর যখন ফার্স্ট পেপার বই থেকে ইনভার্সনের আমি জাস্ট এক্সাম্পল দেখতে পেলাম, বেশ ভালো লাগতো, আমি তো ধরতে পারতেছি। আচ্ছা, তো এটা ফলো করতে পারো। আমরা রাকিব আহমেদ মইনুলকে একটু ওর কাছ থেকে কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাকিব, বলো। আমি এইচএসসি 25, আমি এখন প্রায় মৃত্যু পর্যায়ে আছি। আমার মানে একাডেমিক কন্ডিশন, তারপর আমার মানসিক কন্ডিশন আছে ওইরকম অবস্থা। তো আমি একটু বিস্তারিত বলি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা বিস্তারিত, বাট একটু গুছিয়ে দ্রুত বলার চেষ্টা করো, আরো অনেককে সুযোগ দিতে হবে। আমি এসএসসি 23 ঢাকা জেলায় মানবিক থেকে প্রথম হয়েছিলাম এসএসসি 23-এ। কিন্তু তারপর আসলে যে আমার জীবনে কি হয়েছে আমি আসলে জানি না। এখন আমার একাডেমিক কন্ডিশন এবং মানসিক কন্ডিশন পুরো মৃত্যু পর্যায়ে। তো আমি একটা প্রশ্ন করছিলাম যখন মানে ফোকাসে রেজিস্ট্রেশন করছিলাম এই সেশনের জন্য, তখন ওইখানে বলছিলাম যে আমি ট্যালেন্ট পুলও বৃদ্ধি পেয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার এখন অবস্থা এরকম যে আমি একটা যদি বইয়ের একটা পৃষ্ঠাও যদি পড়তে যাই, বই যদি একটা পৃষ্ঠাও পড়তে যাই, আমি আমার ফোকাস ধরে রাখতে পারি না। প্লাস আমার মানে এখন মানে একটা ভালো করে ড্রিমও দেখতে পারি না যে আসলে আগামীতে কি করুন। আমার বাবা মা আমার প্রতি মানে খুব বিরক্ত। মানে আমার জীবন এখন প্রায় মৃত্যু পর্যায়ে, মানে এরকম। মানে আমি কোনো কাজ কিচ্ছু না, আমার মানে পড়াশোনার অবস্থা একেবারে বাজে। আচ্ছা ঠিক আছে রাকিব, তোমার কথা আমরা শুনলাম, আমরা উত্তর নিচ্ছি। তার আগে জাস্ট তোমাকে আমি ছোট করে একটা কথা বলি। তুমি যেহেতু এসএসসি তে ঢাকায় প্রথম হয়েছিলে,
ওর কিন্তু বেশ স্ট্রং একটা হ্যাঁ। বেসিক আছে। সো বেসিকটা আসলে ইম্পর্টেন্ট, এটা গড়ে তুলতে সময় লাগে। তোমার যত স্ট্রং বেসিক আছে, তুমি চাইলেই এইচএসসি পড়াগুলো, যাদের হয়তো বেসিক নাই তাদের 6 মাস লাগলে তুমি সেটা 2 মাসে কভার করতে পারবা। এটা তোমার বেশ বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, সাইফার কাছে আমরা আম, আমি ওর কথাগুলো শুনে যেটা বুঝলাম যে সে মানসিকভাবে অনেক হতাশার মধ্যে আছে এবং বিপর্যস্ত। প্রথমে একটা কথা বলবো যে হতাশ হয়ে যাচ্ছি কিংবা সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এই চিন্তাটা মাথা থেকে প্রথমে হচ্ছে দূর করে ফেলা। এবং যেটা ভাইয়া বললেন যে তুমি এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করেছো এবং এর মানে কিন্তু অবশ্যই তোমার ভিত্তিটা আছে। এখন তোমাকে যেটা করতে হবে সেই ভিত্তিটাকে আরেকটু শানিত করার জন্য কাজ করতে হবে। তো আমি জানি না, কিন্তু কিছু কথা আমার মনে হয় বলা উচিত। সেটা হলো নিজের মানসিক অবস্থা ঠিক রাখার জন্য অবশ্যই তোমাকে কিছু পদক্ষেপ আমার মনে হয় নেওয়া উচিত। তার ভেতর ঠিকমতো ঘুমানো এবং বেশি বেশি দোয়া করা, আর মানে নিজেকে যতটা পারা যায় পজিটিভ থিঙ্কিং এর মধ্যে রাখা। আমার ধারণা তুমি নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে একটু বেশি আছো। তোমার মনে হচ্ছে যে তোমার পড়াশোনা একদম খারাপ পর্যায়ে বা মৃত্যু পর্যায়ে। এই চিন্তাটা থেকে তোমার বের হয়ে প্রথমে আসতে হবে। নিজেকে বেশি বেশি করে তুমি বলার চেষ্টা করো যে এইচএসসি যে সময়টুকু তোমার আছে সেই সময়টুকু যদি তুমি একটু ঠান্ডা মাথায় কাজে লাগাতে পারো, তাহলে এসএসসির মতো এইচএসসিতেও তুমি একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ করতে পারবে। এটা হচ্ছে আমি বলবো। আচ্ছা, আমাদের রাকিবের কোশ্চেনটা ছিল। রাকিবের কাছে আমাদের কথা হচ্ছে, আমরা তোমার জন্য আসলে খুবই দুঃখ বোধ করছি, তোমার জীবনে যা হয়েছে, এবং আমরা দোয়া করছি তুমি সহ আর যাদের এই ধরনের বিভিন্ন সমস্যা আছে, আল্লাহ তাদের সমস্যাগুলো দূর করুক। সাইফা বলেছে সেই কথাগুলো মেনে চলার একটু চেষ্টা করো। তোমার মূল সমস্যাটা আসলে পড়াশোনায় না, মানসিকভাবে তুমি আগে একটু স্ট্রং হওয়ার চেষ্টা করো। নিজেকে ভালো কথাগুলো শোনাও, আশার বাণীটা দরকার তোমাকে। জাস্ট ছোট একটু আশান্বিত করার জন্য বলতে চাই, আমাদের এক বন্ধু ছিল, ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু এডমিশনের প্রেশারটা সে নিতে পারছিল না। সে ফোকাসের কোচিং করাও বাদ দিয়ে দিয়েছিল। তো আমরা যেটা করতাম, ওকে ধাক্কায় ক্লাস নিয়ে যেতাম যে তুই অন্তত ক্লাসটা কর আমাদের সাথে। তো ও ক্লাস করছে, আমরা জোর করে আমরা যখন পড়তাম ওকে পড়াইতাম। ওই ছেলে ঢাবিতে চান্স পাইছে, এখন ঢাবিতে পড়াশোনা করতেছে। তো তুমি হাল না ছেড়ে আশান্বিত হও। এরকম একটা আমাদের ল ডিপার্টমেন্টেও আছে। আমার একটা ফ্রেন্ড, ওর এসএসসি তে সম্ভবত 3.8 সামথিং, আর এইচএসসি তে হচ্ছে 4 সামথিং। সো ওর দুইটার কোনোটাতেই জিপিএ 5 নাই। স্টিল ও ল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং ওর পজিশন আমার মনে নাই, বেশ আগেই অনেকের পজিশন। তো ওর মার্কস যেটা, সেটাতে ও মোটামুটি টপ 10-এ থাকার মতো মার্কস। সো আমার মনে হয় যে যেখানে আছে সে যদি সেইখান থেকে শুরু করে তাহলে ভালো করা সম্ভব। কারণ ও যদি এইচএসসির পরে শুরু করে এবং এই রেজাল্ট নিয়ে যদি ল ডিপার্টমেন্টে, যেহেতু আমরা জানি যে একটু পজিশন আগে থাকতে হয়, সো ল ডিপার্টমেন্টে পড়তে পারে। তো আমার মনে হয় এনিওয়ান যে একটু ডিটারমাইন্ড হয়ে ডেডিকেশন দিয়ে যে কোনো মুহূর্তে যদি সে শুরু করে তাহলে আসলে ভালো করা সম্ভব। আর মানে এই ডেডিকেশনটাকে বাস্তবায়ন করার জন্যই আমার মনে হয়, যেহেতু মানসিকভাবে খারাপ বোধ করছে, ওকে প্রথমে সেটা কাটিয়ে উঠতে হবে। তাহলে মনের জোরটা খুব দরকার। তুমি মানসিকভাবে আগে ঠিক হও। আর পড়াশোনার বিষয় যেটা, তোমার থেকে অনেক দুর্বল জায়গা থেকে ঢাবিতে ভালো করছে। হাবিবা তো বললোই লতে পড়ছে। আর ছোট করে বলতেছে, আমাদের এই বছরই তোমাদের সাথে, সাইফাদের সাথে একটা ছেলে ছিল, তুমি একটু ফেসবুকে আমাদের ফোকাসের পেজটা ভিজিট করলে পাবে, সেখানে 3টা ছেলে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। ওদের একজন ছিল যে এখন ঢাবিতে লতে ভর্তি হচ্ছে। ও এইচএসসি তে ফেল করেছিল 1 বছর, ও আবার পরীক্ষা দিয়েছে। সো তুমি এত খারাপ অবস্থায় নাই, তুমি চেষ্টা করলে পারবে। তুমি আগে মানসিকভাবে ঠিক হও, আল্লাহর কাছে দোয়া করো, ফ্যামিলির সাথে বন্ডিংটা ভালো করো, নিজেকে পজিটিভলি বিল্ড করো, এবং পড়াশোনা করো। তোমার বেসিক আছে, আমাদেরকে বিশ্বাস করো। তুমি যেহেতু এসএসসি তে ভালো করেছো, বেসিক আছে, ইনশাআল্লাহ পারবে। আচ্ছা, আমরা ওই দিকের কোশ্চেন গুলোতে যাবো। আবার 2-3 জন থেকে আমরা কোশ্চেন নিব। তার আগে আমাদের গুগল ফর্মের 2-1টা কোশ্চেন বাকি আছে, আমরা শেষ করে নিচ্ছি। একজন কোশ্চেন করেছিল যে 3.88 জিপি আছে তোমার এসএসসি তে, তুমি ঢাবিতে পড়তে পারবে কিনা? উত্তরটা অলরেডি হাবিবা দিয়ে দিয়েছে, আমরা এই কোশ্চেন আর যাচ্ছি না, তুমি পারবে ইনশাল্লাহ। আচ্ছা, কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া এবং ডেইলি লাইফটাকে গুছিয়ে তোলা। এটার কথাটা আমরা একটা হাবিবার কাছ থেকে, সাইফার কাছ থেকে শুনতে চাই। আসলে পরীক্ষার সময়টা আমরা তো পড়ালেখার ভেতর থাকাটাকে বেশি গুরুত্ব দেই। পড়ালেখা এবং
বিশ্রাম, ঘুম এগুলোতে আসবো। সোশ্যাল মিডিয়ার কথাটা যদি একটু বলি তাহলে বলবো যে পরীক্ষার সময় সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা, আমি জানি পড়ালেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের ডিভাইস ব্যবহার করতে হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়, সেই জায়গা থেকে ব্যবহারটা যদি একটু কন্ট্রোলে আনা যায়, অর্থাৎ আমি পড়ালেখা বাদে মানে এমন একটা নিয়ম করা উচিত যে আমি মোবাইল ফোনটা নিব শুধুমাত্র লেখাপড়ার পারপাসে, এবং এটা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমি আমার সময়টা মোবাইল ফোনে নষ্ট করব না। কারণ এখন যে জিনিসটা হয়, সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডটা খুবই ডিস্ট্র্যাক্টিং। ওখানে একবার দেখা যায় যে নিমজ্জিত হয়ে গেলে কখন সময় চলে যায় সেটা কিন্তু বোঝা যায় না, আর এখন সময় নষ্ট করার মতো সময় একদমই নেই। রুটিনের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা, এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক, দুইটার ক্ষেত্রে আমি একটা কথা বারবার জোর দিয়ে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা পর্যাপ্ত পরিমাণের ঘুমটা এনশিওর করো। অনেকের টেন্ডেন্সি দেখেছি এরকম যে আমি হচ্ছে অনেক পড়বো, ঘুমানোর টাইমটাও কার্টেল করে এনে সেই টাইমটা পড়াশোনার ভেতর দেবো যাতে আমার পড়াটা শেষ হয়। আমি বলবো এটা একটা ভুল ধারণা, কারণ সায়েন্টিফিক্যালিও এটা আমরা দেখি যে তুমি যদি ঠিক মতো না ঘুমাও, দৈনিক 7-8 ঘন্টা না ঘুমাও, কখনোই তোমার মাথা কাজ করবে না। আর কখনোই আমি রাত জেগে পড়া সাজেস্ট করি না। আমি সবসময় মনে করি 11টা-12টার ভেতর ঘুমিয়ে যাওয়া উচিত, ওইদিকে ভোরবেলা উঠে পড়তে বসা উচিত, কারণ ভোরের পড়াটা আসলে বেশ এটা আসলে খুবই কাজে দেয়। মানে এটা আমি কোনোভাবেই রাত জেগে পড়াটাকে আমি সাপোর্ট করি না। আমি বলবো রাতে ভালো করে ঘুমাতে, ভোরবেলা উঠে পড়তে বসতে। তো এই দুটো বিষয়। আর একটা বিষয় হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া অবশ্যই, এবং এমন খাবার দাবার না খাওয়া। অনেকের দেখা যায় ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাচ্ছে, বা অনেকের স্ট্রিট ফুডে অনেক রিঅ্যাক্টরি প্রবলেম হচ্ছে। এই বিষয়গুলো এইচএসসি এবং অ্যাডমিশনের এই যে একটা অনেকটা মানসিক ক্রান্তিকালীন সময়, যে সময় তুমি এমনিতে অনেক চাপে আছো, এই সময় কিন্তু তোমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে তুমি সুস্থ থাকো। সুস্থ থাকার জন্য আর একটা বিষয় বলবো, প্রতিদিন 15 থেকে 20 মিনিট একটু এক্সারসাইজ করা। সেটা হতে পারে একটু ঘরের ভেতরেই হাঁটাহাঁটি করা, কিংবা কারোর যদি বাসায় জিম ইকুইপমেন্ট থাকে, অনেকে একটু ট্রেডমিলে হেঁটে একটু এক্সারসাইজ করে নেয়। এটা আসলে পড়ালেখার ক্ষেত্রে যেমন হেল্প করে, ভালো ঘুমে হেল্প করে, মানে সব মিলিয়ে তাকে একটা খুব মানে ভালো লাইফস্টাইল, যেটা এখন তাদের জন্য খুবই দরকার। এইচএসসি এবং অ্যাডমিশনের যে সময়টা, এই সময়টা অনেক বেশি আমার মনে হয় এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত। মানসিক এবং শারীরিকভাবে যদি সে ফিট না থাকে তাহলে পড়বে কিভাবে? হ্যাঁ, আচ্ছা, তো আশা করি উত্তর পেয়েছো এই জায়গায়। একজন কোশ্চেন করেছে, একজন না অনেকেই কোশ্চেন করেছে ফোকাসের ব্রাঞ্চ সিলেকশন নিয়ে। সেটা হচ্ছে কোন ব্রাঞ্চে সবচেয়ে ভালো পড়াশোনা হয়, কোন ব্রাঞ্চে শীত ভালো দেয়, বই ভালো দেয়, টিচার ভালো, এই অনেক কিছু অনলাইন অফলাইনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তো আসলে এই কথাটা যদি বলতে হয়, দেখো এবার আমাদের ফোকাসে 3জন প্রথম আমরা পেয়েছি। আমাদের সাইফা আছে মৌচাক ব্রাঞ্চ থেকে, তো তারপর আমাদের তাহমিদ আছে রংপুর ব্রাঞ্চ থেকে, নোভা ছিল উত্তরা ব্রাঞ্চ থেকে, গত বছর হাবিবা এবং ওর বান্ধবী প্রিয়ন্তী যে প্রথম হয়েছিল, ওরা ছিল খুলনা ব্রাঞ্চে। তো তুমি চাইলে সবগুলো ব্রাঞ্চে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই, সব ব্রাঞ্চে ভর্তি হওয়া যায়। আমাদের অনলাইন ব্রাঞ্চের কথা অনেকে বলেছো, অনলাইন যদি তুমি সাইফা যেভাবে বলতো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে প্রপারলি ব্যবহার করতে পারো, আমাদের অনলাইনের রেজাল্টও কিন্তু খুব খারাপ না। আমাদের গত বছর একটা মেয়ে ছিল, ও বিউপিতে এবং বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিল অনলাইন থেকে, এখন ঢাবিতে লতে পড়াশোনা করছে। তার আগের বছর আমাদের সিয়াম ছিল, খ ইউনিটে তৃতীয় হয়েছিল অনলাইন থেকে। সো অনলাইনেও যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো নিজেকে গুছিয়ে, সেটাও সম্ভব। তাহমিদ কি আমাদের সাথে আছে? আমরা একটু তাহমিদের কাছে লাস্ট একটা কোশ্চেন নিয়ে যেতে চাচ্ছি। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তাহমিদ, ছেলেদের একটা কমন কোশ্চেন, যেটা আমাদেরও ছিল, তোমাদেরও ছিল, এবং সেটা সবসময় থাকবে, যতই পরে মনে হয় যে পারতেছে না, ডিপ্রেসড লাগে, হাল ছেড়ে দিতে চায়, মোটিভেশন লেভেল লো হয়ে যায়। তুমি একটু ওদেরকে বলবে যে মানে জীবনটাকে আসলে এত কঠিন কিনা, এত মানে এই বিষয়টাকে বড় করার কি আছে, ওদের এই ডিপ্রেশন থেকে কিভাবে মোটিভেশনে ফিরে আসা যায়, মানে পড়াশোনায় যে জীবন না, আরো যে একটা জীবন আছে বেঁচে থাকার জন্য, বেঁচে থেকেও কিভাবে পড়াশোনা করা যায়, এটা একটু বলো। এটা হচ্ছে ভাই, আমি যখন প্রথম এইচএসসির পর আর কি অ্যাডমিশনের জন্য যখন প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন প্রথম প্রথম আমার সিলেবাস দেখে যে এত বড় সিলেবাস আমি কিভাবে শেষ করব, এটা চিন্তা করে আমার অনেক মানে আমি নিজেই ডিপ্রেশনে পড়েছিলাম। মনে হতো যে না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না এত বড় সিলেবাস শেষ করা।
তো পরে চিন্তা করলাম যে না ঠিক আছে, আমি হয়তো পুরাটা শেষ করতে পারবো না, কিন্তু একদিক থেকে শুরু করা দরকার। ওই যে ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো মানে অল্প অল্প করে শুরু করে এটা একসময় অনেক বড় কিছু হয়। আর আপনি যেটা বললেন যে এই ডিপ্রেশনে পড়ে মানে পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কিভাবে পড়বো। আহ আসলে আমি যেটা করতাম যে দেখা যেত যে যখন ভালো লাগতো না, দেখা যাচ্ছে যে টানা 2-3 দিন আমি পড়াশোনা করিনি বলতে এমন না যে আমি পড়াশোনা বাদ দিয়ে একদম মানে আমরা নর্মালি ডিপ্রেশনে পড়লে যা করি যে শুয়ে থাকি, কোনো কাজ নাই, অলসের মতো বসে থাকি, মানে একদম ডিপ্রেস, মন মরা হয়ে থাকি। না, আমি এরকমটা করতাম না। যখন মনে হতো যে আহ, অনেক বেশি সিলেবাস বা পড়াশোনার বেশি চাপ হয়ে যাচ্ছে, তখন দেখা যেত আমি মাঝে মধ্যে আমার ফ্রেন্ডদের সাথে এমনি হাঁটতে বের হতাম বিকেল বেলা বা সকাল বেলা, ফজরের নামাজের পর, আসরের নামাজের পর। এই টাইমটা হাঁটাহাঁটি করতাম, বাইরে ঘুরতাম মাঝে মাঝে, মানে মাইন্ড রিফ্রেশিং কিছু কাজ করতাম, দৌড়াদৌড়ি করতাম, আমার সাইকেল চালাতাম মাঝে মধ্যে, মানে নিজেকে চেয়ারফুল রাখার ট্রাই করতাম আর কি, সেটা যে কোনো ভাবেই হোক। আহ, আর ডিপ্রেশন, ওই তো বললাম যে ডিপ্রেশন আসবেই। ডিপ্রেশন, এই অ্যাডমিশন, আমার কাছে মনে হয় যে অ্যাডমিশন জার্নির একটা অনুষঙ্গ হচ্ছে ডিপ্রেশন। যে কোনো এটা আসবেই। এটাকে নিয়ে পড়ে থাকলে চলবে না যে আমার দ্বারা হবে না, সম্ভব না, এই জিনিসটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। যে যখনই মনে হবে যে আমার দ্বারা হয়তো সম্ভব না, তখন আবার জোর করে নিজের মনের মধ্যে নিয়ে আসতে হবে যে না, পারলে আমিই পারবো। এটা যদি মাথার মধ্যে একবার গেঁথে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে আহ, এই অ্যাডমিশন জার্নি কষ্ট 50% ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, তো আশা করছি তোমরা যারা ডিপ্রেসড আছো, আহ তাহমিদের কথা তোমাদের ভালো বুস্ট দিতে সাহায্য করবে। আরেকটা বিষয়, আমরা সবাই এই কথা বলি যে এডমিশন যখন শেষ হয়ে যায়, আমরা সবাই বলি যে এটা তো অনেক সহজ, এর জন্য এত কষ্ট করা না করলেও পারতাম, তাই না? তো এইটা সবাই আমরা একই কথা বলি, তোমরাও একসময় এটাই বলবে। তো সেজন্য এত বেশি টেনসড হওয়ার প্রয়োজন নাই, তোমরা স্বাভাবিকভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। আচ্ছা, আমরা আর বিরতির দিকে যেতে চাচ্ছি না মিম, আমরা শেষ করে দিব আর কয়েকটা কোশ্চেন নিয়ে। তোমাদের থেকে কোশ্চেন নিব, আমাদের হাতে আর এখন কোনো কোশ্চেন নেই। আমরা শুরুতে একটু যাব আহনাফের কাছে। আহনাফকে একটু আনমিউট করে দিবেন। আহনাফ, আহনাফ আনমিউট করে কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আহনাফ, শুনতে পাচ্ছি, বলো। যে ভাইয়া হচ্ছে ইন্টারের পরীক্ষা আমার কলেজে সবগুলোতেই তেমন পাস। ভালো, কিন্তু মাশাআল্লাহ। আমার হচ্ছে এখন একটাই সমস্যা হচ্ছে যে অ্যাডমিশনের ব্যাপারে প্রথম থেকে আন্তর্জাতিক ম্যানেজারগুলো এমন কিছুই থাকে। এখন আমার একটাই কথা, সেটা হচ্ছে যে ফোকাস যে শিটগুলো আছে, আমার যখন অ্যাডমিশন কোচিং শুরু হবে তখন আমার ইন্টারনেট যে পড়াটা আছে ওইটা প্লাস ফোকাস যে অ্যাডমিশন কোচিং শিটগুলো আছে ওগুলো পড়লে কি যে ডিফেক্টের সময় পাওয়া যায় এর পর থেকে আমার আবার করা সম্ভব না, 300 বা 200 মধ্যে থাকা সম্ভব। আচ্ছা, তো আমার মনে হয় কোশ্চেনের অ্যান্সার হাবিবা অলরেডি একবার দিয়ে ফেলছে, আমি জাস্ট ওইটা তোমার জন্য একটু রিপিট করছি। সেটা হচ্ছে, আমরা শুরুতে একবার বলেছি যে ঢাবির জন্য বাংলা ইংরেজি কিন্তু যেমন এইচএসসি তে লাগছে, এডমিশনও লাগছে। তো তুমি যদি এডমিশন এইচএসসি বলেছো, বেশ ভালোভাবে পড়েছো, তো তোমার সেটা কিন্তু এডমিশনে কাজে দিবে। তো এটা বেশ ভালো একটা কাজ হয়েছে তোমার। গ্রুপ সাবজেক্ট গুলো পড়লে সেটা সাধারণ জ্ঞানের জন্য কাজে দিচ্ছে। আর হাবিবা অলরেডি বলে ফেলছে যে আমাদের ফোকাসে যেই পরিমাণে ম্যাটেরিয়ালস থাকে, ফোকাসের শীট, সেটা পড়ার পর অন্য কোনো বই পড়ার সুযোগ পাওয়া যায় না। এবং সেটা পড়ে হাবিবাও ভালো করেছে, আমিও আরো বেশ অনেক বছর আগের কথা মোটামুটি চান্স পেয়ে আমরা সবাই গিয়েছি জাস্ট ফোকাসের শীট পড়েই। তো তুমি এই ব্যাপারে অ্যাসিওর থাকতে পারো যে তুমি রাইট ট্র্যাকেই আছো। আচ্ছা, টাইমটার কথা বলতে চাচ্ছি যে ইন্টারের পরে যে সময়টা ওই সময়টা কি না সেটা টাইমটা সাইফা, ওই সময় এনাফ কিনা? 3-4 মাস যদি কাজে লাগানো যায়, গুছিয়ে পড়া যায় এবং একটা প্রপার গাইডলাইনের ভেতর থাকা যায়, তাহলে হ্যাঁ, অবশ্যই তাহলে এনাফ হবে বলে আমরা আশা করি। বাট তোমার যদি হাতে কিছু সময় থাকে, আমি জাস্ট ছোট একটু যোগ করতে পারি যে সাধারণ জ্ঞানের পড়াটা অনেক সময় একটু বেশি হয়ে যায়। তুমি এখন মুখস্থ করা লাগবে না, একটু দেখে নিতে পারো ফোকাসের শীট বা যে কোনো একটা বই থেকে জাস্ট রিডিং পড়ে যেতে পারো, পরিচিত লাগবে টপিকটা, এটা বেশ কাজে দিবে। আচ্ছা, হুমায়রার কাছে আমরা একটু যাব। আচ্ছা, তার আগে আমরা ফেরদৌস অনেকক্ষণ ধরে আমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছে, আমরা ফেরদৌসের কথাটা শুনবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বল। বোর্ড এক্সাম অথবা অ্যাডমিশনের আগে আমাদের যে মেন্টাল প্রেশার একটা ব্যাপার থাকে,
এই ব্যাপারটা আপনারা ফিল করেছিলেন কিনা বা ফিল করলে ওইটা কিভাবে ম্যানেজ করেছিল আর কি আপনারা? ফেরদৌস এই কথাটা মনে হয় অলরেডি তাহমিদ বলেছে কিভাবে ম্যানেজ করতে হবে। আমরা জাস্ট ছোট করে একটু শুনবো যে তোমাদের কি প্রেসার ফিল হতো কিনা। সাইফ অলরেডি মাথা নাড়াচ্ছে, ওর প্রেসার ফিল হতো, হাবিবারও প্রেসার ফিল হতো। তো হাবিবা কন্ট্রোল করতে কিভাবে, দুই এক আসলে বাক্যে একটু কন্ট্রোল বলো। কি ভাইয়া, মানে ওই টাইমে যত ভালো পরীক্ষাও হোক না কেন, আমার যদি যখন পরপর পরীক্ষা থাকতো তখন আমার এত টেনশন হতো, মানে ইনফ্যাক্ট আমি ইকোনমিক্স পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে এমন কান্নাকাটি করছিলাম, সবাই ভাবছিল আমি মনে হয় পাশ করবো না, আচ্ছা মানে এরকম একটা অবস্থা ছিল। সো এই যে টেনশন হওয়াটা এটা খুবই নর্মাল, বরং টেনশন না হওয়াটা হচ্ছে অ্যাবনর্মাল বিষয়। সো আমার মনে হয় যে তুমি রাইট ট্র্যাকে আসো, যে টেনশন হচ্ছে, তবে টেনশনটা যেন প্রিপারেশন থেকে বেশি না হয়। টেনশনের সাথে কনফিডেন্স রাখতে হবে যে না আমি কিছু পারবো, এবং নিজের প্রিপারেশনটা এমন ভাবে নিবা যে বইয়ের এমন কোনো চ্যাপ্টার নাই যেটা আমি পড়িনি। সো এই রকম একটা প্রিপারেশন যখন থাকবে তখন চাইলেও কনফিডেন্স লেভেল লো হবে না, কারণ তুমি বইয়ের সবটুকু অংশই পড়েছো, কোথা থেকে প্রশ্ন করবে, বইয়ের বাইরে থেকে তো আর প্রশ্ন করার কোনো অপশন নাই। সো আমার মনে হয় যে বইটা ভালোভাবে যদি তুমি পড়ে প্রিপারেশন নিতে পারো তাইলে টেনশনের থেকে কনফিডেন্সটা বেশি আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা বলেছিলাম হুমায়রার কাছে যাব, একটু হুমায়রাকে আনমিউট করে দিবেন। আচ্ছা হুমায়রা হ্যান্ড আবার নামিয়ে ফেলেছে। ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি নাজাহ ওয়াসিমের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নাজাহ। ভাইয়া আমি হচ্ছি এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট এবং আমার শর্ট সিলেবাসটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কমপ্লিট। তো একটু আগে সাইফা আপু বলেছিলেন যে এডমিশনের জন্য আর কি আমাদের ফুল সিলেবাসটা ফুলি কমপ্লিট করা হবে। তো শর্ট সিলেবাস বাদে যে চ্যাপ্টারসগুলো আছে এগুলো কি আমার এখন থেকেই পড়া উচিত নাকি এইচএসসি পরে পড়লে আমি কভার দিতে পারবো? প্রশ্নটি সাইফা আপুর কাছে। আর আমি মেনশন করতে চাই আমি কমার্স স্টুডেন্ট। তুমি কমার্সের স্টুডেন্ট, আর্টসে পরীক্ষা দিবে মানে খ ইউনিটে দিবে তাই তো? জি জি ভাই। আচ্ছা, যেহেতু তোমার হাফ মানে সেই শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসটা মাশাআল্লাহ খুব ভালোভাবে শেষ হয়ে গেছে তুমি বলছো, তাহলে আমি বলবো যে এইচএসসির আগে তুমি যদি ফুল সিলেবাস শেষ নাও করো, এইচএসসি শেষ করে যেই সময়টা থাকে সেই সময় তুমি যদি রিমেইনিং চ্যাপ্টার্সগুলো পড়ে ফেলো তাহলে আমার মনে হয় ব্যাপারটা এনাফ হবে। আচ্ছা, তবে যদি মনে হয় যে সময় আছে বা সময়টাকে কাজে লাগানোর জন্য চ্যাপ্টারগুলো একটু রিডিং পড়ে রাখা যায়, ইটস আপ টু ইউ। তুমি যদি পড়ে রাখতে চাও পড়ে রাখতে পারো, তবে আমার মনে হয় এইচএসসি শেষ করেও যদি তুমি পড়া শুরু করো সেটাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, সাজ্জাদকে আমরা দেখতে পাচ্ছিলাম, সাজ্জাদ হোসেন শুভ। হ্যাঁ সাজ্জাদ তুমি কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ। ভাই আমি সিলেট থেকে বলছি, আমি এসএসসি 2025 পরীক্ষা। ওকে। আমি ভাই সিলেটের এই সিলেট প্রান্তে প্রি এডমিশনে অ্যাড আছি। আচ্ছা আচ্ছা। আমি এসএসসি যে সিলেবাস শর্ট সিলেবাস আছে আমরা এটা মোটামুটি পড়ছি। এখন দেখা যাচ্ছে যে প্রি এডমিশনের পড়া পড়তে গিয়ে আমার এই আগে যে পড়া আছে এটা মোটামুটি পড়ছিলাম, বাট এখন আবার রিভাইজ না দিলে পারতেছি না। এখন আমার কি করা উচিত? প্রি এডমিশনের পড়া উচিত না আমার এসএসসি সিলেবাসটা পড়া? আচ্ছা, আমার মনে হয় এই ধরনের কথাগুলো এক এক কনটেক্সটে ঘুরে ঘুরে আমরা অনেকটা বারবারই বলছি। তো সেক্ষেত্রে তোমার এডমিশনের সাথে মিল রেখে এইচএসসির যে পড়াগুলো আছে সেগুলো তুমি এখন ভালোভাবে শেষ করো। এডমিশনে যা পড়াচ্ছে যতটুকু তুমি শেষ করতে পারো সেটা শেষ করে রাখো। তোমার এইটুকু কাজ তারপরে গিয়ে 50% তোমাকে অ্যাডভান্টেজ দিবে। জাস্ট এইচএসসি-তে যা আছে সেটা এডমিশনের সাথে মিলিয়ে এখন জাস্ট পড়ে রাখার চেষ্টা করো। এর বাইরে জাস্ট এডমিশনের জন্য এখন আমার মনে হয় প্রেসার, সাইফাও না করছে, হাবিবাও না করছে, প্রেসার নেওয়ার প্রয়োজন নেই। তুমি এইচএসসি-তে ফোকাস করো। নুসরাত হাত তুলেছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা ব্যাকরণের অনেক টিচাররা আমাদেরকে সাজেস্ট করেন যে ক্লাস 10 এর যে 9 10 এর যে বইটা আছে সেটাকে হচ্ছে গুরুত্ব দিয়ে পড়ার ক্ষেত্রে।
তো আমি বলবো সাইফা আপুদের যে এসএসসি 2022 ব্যাচ সেখানে যে বইটা ছিল বাংলা ব্যাকরণ সেটা আমাদের 23 সালে এসে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো গ্রামার টপিকগুলো দেখা গেছে যে অনেকটা পরিবর্তন এসেছে। তো আপুদের এবার যে বি ইউনিটের পরীক্ষা সেখানে ক্লাস 10 এর বইটা থেকে আপুদের সালের বইটা থেকে অনেকটাই দেখা গেছে যে কয়েকটা প্রশ্ন হুবহু তারা তুলে দিয়েছে। তো এক্ষেত্রে আমাদের কোন বইটা আসলে পড়া উচিত, আপুদের সালের বইটা নাকি আমাদের ক্ষেত্রে যে নতুন এডিশনের বইটা এসেছে বা যে বইটা আমাদের পড়া উচিত সেটা কিভাবে আমরা পড়লে আমাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে বা বাংলা ব্যাকরণের ভালো করা যাবে? সাইফাই উত্তর দিচ্ছে। আচ্ছা, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যেটা তুমি বলেছো যে হ্যাঁ 9-10 এর বাংলা ব্যাকরণ বইটা ফোকাস করে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময়ও দেখেছি ওইটা ফোকাস করে পড়ার কারণে বাংলা ব্যাকরণটা অনেক সহজে কভার করা গিয়েছে। তো আমি যতদূর জানি যেটা আমাদের পরবর্তী এডিশন ছিল, তোমাদের এডিশন ছিল, সেটাতে গ্রামার বইটা বেশ শর্ট করে ফেলা হয়েছে। আমি জানি না আমি ঠিক বলছি কিনা, তবে আমি যতদূর জানি শর্ট করে ফেলা হয়েছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সময়কার 9-10 যে ব্যাকরণ বইটা ছিল এই বইটাকে কিন্তু এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক স্ট্যান্ডার্ড একটা বই ধরা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধু ঢাবি না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রামার অংশে দেখা যায় যে এই বইটা থেকে হুবহু প্রশ্ন চলে আসে। তো তুমি যদি পড়তে চাও তাহলে আমি বলবো আমাদের সময় যে 9-10 এর ব্যাকরণ বইটা ছিল ওই বইটা তোমার ফলো করলেই সেটা বেশি ইউজফুল হবে। আচ্ছা, আমাদের কাছে এখনো প্রায় 10-12টার মতো হাত উঠে আছে। এতগুলো আসলে কোশ্চেন নেওয়ার মতো আমরা সময় করতে পারছি না। আর সর্বোচ্চ দুজন করে আমরা নিতে পারি। উপমা আছে ফোকাস বরিশাল থেকে। উপমা, তুমি কথা বলতে পারো। ভাই আমার প্রশ্নটা হচ্ছে রিটেন নিয়ে, হ্যাঁ। বাংলা ইংলিশ দুটোই। আমরা এরকম একটা কথা শুনি বাইরে, আমার ক্লাস টিচার তারপর আশেপাশে যারা বড় ভাই আছে তাদের কাছ থেকে শুনতে পারি যে রিটেন ইংলিশে বিশেষ করে প্যারাগ্রাফ তারপর এক্সপ্লেনেশন এগুলো যদি আমরা সিম্পল সেন্টেন্সের থেকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স বেশি ইউজ করি তাহলে নাকি মার্ক বেশি পাওয়া যায়। আবার বাংলার ক্ষেত্রে আমরা যেমন নর্মাল যেসব ভাষা গতানুগতিক যেসব মানে শব্দগুলো ব্যবহার করি তার থেকে যদি একটু আপু যে বললো মানে আমরা যদি পত্রিকা পড়ি তাহলে আমরা নতুন নতুন ভাষাগুলো শিখতে পারবো। ওই কঠিন টাইপের ভাষাগুলো দিয়ে যদি আমরা লিখি তাহলে একটু বেশি মার্ক পাবো। আর আমার একটা কথা হচ্ছে যে আমার বিশেষ করে আমার গ্রামাটিক্যাল কোনো মানে প্রবলেম নেই, খুব কম মানে সমস্যা হয়, কিন্তু আমি সিম্পল সেন্টেন্সের থেকে আমি মানে কমপ্লেক্সটা লিখতে পারি না। কিন্তু আমি জানি যে রিটেনের 14-15 এরকম পেতে হলে যে সিম্পলের চেয়ে কমপ্লেক্স সেন্টেন্স যদি লেখি তাহলে বেশি মার্ক পাওয়া যায়। কিন্তু এখন এই অল্প সময়ের ভিতরে কিভাবে হ্যাঁ, আমরা মনে হয় তোমার কথাটা বুঝতে পেরেছি। ওদের কাছে যাওয়ার আগে আমি ছোট করে একটু ওকে যদি বলি যে তুমি যদি লেখার স্ট্যান্ডার্ডনেস বাড়াও, ভালো ভালো শব্দ ব্যবহার করতে পারো, ভালো স্ট্রাকচার ব্যবহার করতে পারো, অবশ্যই তুমি মার্কস বেশি পাবে। বাট ওটা করতে গিয়ে যদি তুমি লেখায় ভুল করে ফেলো তখন যেই মার্কস কাটা যাবে তার থেকে তুমি যদি সহজ বাক্যে সিম্পল সেন্টেন্সে পুরো লেখাটা লিখে আসতে পারতা, তুমি ঢাবিতে চান্স পাওয়ার মতো লিখতে পারতা। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর তোমাদের কিছু অ্যাড করার থাকলে বলো। এটাই বলতাম। আচ্ছা, শেষ তাহলে উত্তর। আমরা তারপর দ্রুত করে আমরা কোশ্চেন গুলো নিব। নাজমুল সাকিব আছে। নাজমুল সাকিব, হ্যাঁ বল। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া মানে আমি প্রশ্ন করছিলাম অর্থনীতি নিয়ে, কিন্তু ওইটা একটু দেখেন না একটু অনেক প্রশ্ন করলে। আচ্ছা, অর্থনীতিতে ভাইয়া আমি দেখছি আমাদের চিত্রগুলো আছে ওগুলো তো গ্রাফে আঁকা আসলে সময় মানে অসম্ভব করা। তো ওইটা কি আমরা যদি খাতায় করি তাহলে কি ফুল মার্ক পাবো? তাই তো করতে হয় না। তোমাকে গ্রাফ তো দিবে না, গ্রাফ পেপার দিবে না, সাদা খাতাতেই আনসার গুলো করা লাগবে। হ্যাঁ, সাদা খাতাতেই লিখতে হবে। তুমি আমাদের ফোকাসের অর্থনীতির ক্লাসগুলো একটু ফলো করার চেষ্টা করো, সেখানে আমরা ডিটেইলে এই আলাপগুলো করি। তোমাকে কোনো গ্রাফ পেপার দিবে না, খাতাতেই তোমাকে মোটামুটি আন্দাজ করে লিখতে হবে। ওকে, মুজাহিদ আছে। আচ্ছা, হাবিবা একজনকে রেফার করছে, যেহেতু মুজাহিদকে আমরা পাচ্ছি না। ফোকাস খুলনা থেকে, খুব সম্ভবত আমরা নামটা পড়তে পারছি। আচ্ছা, হ্যাঁ মুজাহিদ বলো। আমার প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে আলিম 25 বছর একজন ছাত্র, মাদ্রাসা স্টুডেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে বাকি যে 2 মাস সময়টা আছে
ওইগুলাতে কি আমি পড়াগুলো যে গুছাবো, এটা কি মানে একটা একটা সাবজেক্ট শেষ করে আরেকটা সাবজেক্ট ধরবো, না সব সাবজেক্টগুলোর জন্য প্রতিদিন পড়া হয় সেরকম করে পড়বো? আচ্ছা, তুমি যেহেতু আলিম থেকে, হয়তো অ্যান্সারটা আমার দিলেই ভালো হয়, বাট এটা একটা জেনারেল অ্যান্সার কোশ্চেন যে আমি সবগুলো সাবজেক্ট একসাথে পড়বো নাকি আলাদা আলাদা করে পড়বো। তো এক্ষেত্রে হচ্ছে যেটা তোমার কনটেক্সটের উপর একটু ডিপেন্ড করবে। তোমার যদি এমন হয় যে একটা সাবজেক্ট পড়তে 10 দিন লেগে যাচ্ছে, তো তাহলে এক সাবজেক্ট করে ধরা যাবে না। আবার যদি এমন হয় যে তুমি 2 দিনে এক সাবজেক্ট করে শেষ করে ফেলতে পারছো, তাহলে হয়তো তুমি একটা একটা করে যেতে পারো। সো যদি দ্রুত সময় শেষ করতে পারো 1-2 দিনে, তাহলে সেভাবে আগাও। আর তা না হলে একটা রুটিন করে নাও, ডেইলি অন্তত 3টা থেকে 4টা সাবজেক্ট তোমার থাকুক, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সময় নিয়ে। আলিমের তো বিষয়গুলো জানোই, টেস্ট পেপার থাকতে পারে, সাজেশনের বিভিন্ন বই থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে তুমি অনেকগুলো কোশ্চেন পাও, বালাত মান্তিক বা এই ধরনের বিষয়গুলো ফিকহের ক্ষেত্রে। তো এগুলো নোট করে তুমি যদি আলাদাভাবে একসাথেই একটা সাবজেক্ট প্রিপারেশন নাও, হয়তো ভালো হবে। সো এটা তোমার কনটেক্সটের উপর একটু ডিপেন্ড করে তুমি চিন্তাটা করো। আচ্ছা, ফোকাস খুলনা থেকে সোহাদ খুব সম্ভবত আছে আমাদের সাথে, ওকে একটু আনমিউট করে দিবেন। হ্যাঁ সোহাদ, তুমি বলো। আসসালামু আলাইকুম, আমি তানভীর মল্লিক সোহাদ, এইচএসসি 25। হ্যাঁ বলো। আসলে আমার প্রশ্নটা হচ্ছে দুটো ধাপে। হচ্ছে আমি প্রথমে জানতে চাচ্ছিলাম যে হচ্ছে এইচএসসি 25 এর অ্যাডমিশন। প্রথমে আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, আমাদের যেহেতু এইচএসসি 25 এর বেশি দিন বাকি নেই, তো আমাদের প্রতিটি সাবজেক্টগুলো আছে, তো আমি যেহেতু মানবিক, তো আমাদের পরীক্ষার মানে আগের মানে যে পরীক্ষার যে দিনটা আছে, মানে প্রত্যেক গ্রুপ সাবজেক্টের আগে বা মেইন যে সাবজেক্টগুলো আছে সেগুলোর আগে, তো সেই পরীক্ষাগুলোতে মানে সেগুলো সাবজেক্টগুলো কিভাবে মানে একটু মানে গুছিয়ে মানে পড়বো, বা কিভাবে একটু মনে করেন যে মানে খুব মানে যেহেতু আমাদের খুব কম টাইম থাকে, তো সেটা থেকে আমরা কিভাবে একটু আচ্ছা জাস্ট সোহাদ, তোমার কাছে আমি একটা জিনিস একটু জেনে নিতে চাচ্ছি, তারপর আমরা হাবিবার কাছে যাব। তোমার কি গ্রুপ সাবজেক্ট গুলো আগে থেকে কভার করা আছে, রিভিশন বাকি আছে নাকি পড়াই বাকি আছে? জি, আমি প্রতিটা মানে সাবজেক্টই মোটামুটি সব শেষ করতে পারছি। আচ্ছা, তাহলে শেষ করা আছে, ওকে, এখন জাস্ট রিভাইজ করতে হবে। আচ্ছা, রিভাইজ মোটামুটি একবার টেস্টের পরে একবার দিছি এখন। আচ্ছা, তাহলে হাবিব, আমার মনে হচ্ছে যে ওর প্রিপারেশনের থেকে ভয়টা মনে হয় বেশি। তারপর রেডি আছে, রিভাইজও করেছে। তুমি ছোট করে ওকে একটু বলে তো দাও। ওর জন্য এখন পরামর্শ হচ্ছে কি, ওর যেহেতু পড়াও আছে রিভিশনও আছে, সো ওর এই ভয়টা কাটানোর জন্য বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। যেটা সাইফা একদম শুরুতে বলছে, যে মডেল টেস্ট গুলার থেকে বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং কলেজ কোশ্চেন সলভ করা উচিত। তো আমার মনে হয় এতটুকু করলে এখন ওর জন্য এনাফ। আচ্ছা, সাদিয়া ইসলাম অনেকবার চ্যাটে একটা কোশ্চেন লিখেছে যে ও ক্লাস 6 থেকে 10 পর্যন্ত রাইটিং মুখস্থ করেছে, ওর ইংরেজির অবস্থা একটু বেশি খারাপ, বাট ঢাবিতে পড়তে চাচ্ছে। তো এখন কি করতে পারে? আমার মনে হয় এই কোশ্চেনটা অলরেডি সাইফা অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছিল, যে তোমার বেসিক গ্রামারের কিছু বিষয় থাকলে সেই বিষয়গুলোকে ঠিক করা, আর সাথে হচ্ছে লিখা। আর সাইফার সাথে আঙ্কেলের যে প্র্যাকটিসটা ছিল সেটা হয়তো আমরা সাজেস্ট করতে পারি, যে তুমি যে কোনো প্যারা ধরে ইংরেজি বই থেকে ট্রান্সলেশন করার চেষ্টা করো, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। আর কিছু বলতে চাও দ্রুত? তাহলে ওকে, না এগুলোই। আচ্ছা, সো তুমি তাহলে ট্রান্সলেশনে বেশি জোর দিতে পারো। সাইফা কিন্তু ট্রান্সলেশনে অনেক জোর দিয়েছিল। আমরা আর জাস্ট 2টা কোশ্চেন নিব, 2টা কোশ্চেন। একটা হচ্ছে হানজালাল ফিদা, ওকে একটু আনমিউট করে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল হানজালা। ভাইয়া আমি এইচএসসি 25 এবছর হচ্ছে বোর্ড এক্সাম দিব। আমার হচ্ছে কোশ্চেন ছিল, মানে ইতিমধ্যে আমার কোশ্চেন বলা হয়েছে, এরপর আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে আমার গ্রামার বা ব্যাকরণ মোটামুটি ভালো, কিন্তু আমি হচ্ছে এর আগেও মানে হচ্ছে নিজের মানে খামখেয়ালিতে বা আলসামিতে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এটা হচ্ছে আমার প্র্যাকটিস করা হয়নি তেমন। এখন আমার যেহেতু হচ্ছে এটা হচ্ছে কম্পোজিশন বোর্ডেও লেখা লাগবে প্যারাগ্রাফ, এবং হচ্ছে আমার অ্যাডমিশনও থাকবে। আমি যদি এখন থেকে যদি শুরু করি, যদি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, এখন কি আমার হচ্ছে বোর্ডের আগে যে 1.5 মাস বা 2 মাস সময় আছে, আমার একটা ভালো একটা হচ্ছে ফিডব্যাক পাওয়া সম্ভব কিনা, আর এডমিশন আমার মানে টপ পজিশন করা সম্ভব করা যাবে কিনা? আচ্ছা, আমরা জাস্ট ইয়েস অর নো তে অ্যানসারটা নিব। ও যদি রেগুলার লিখে, অবশ্যই। সপ্তাহে কয়দিন ট্রাই করতে পারে?
যেহেতু একটু প্রবলেম, সো প্রথম দিকে একটু বেশি সময় দেওয়ার জন্য আমি আর পরামর্শ সে যদি দিব। এখন প্রতিদিনও লেখে তাহলে কিন্তু তার জন্যই ভালো, কারণ এইচএসসি তে অনেক লিখতে হয়, তো লেখার প্র্যাকটিসটাও হচ্ছে, আবার অ্যাডমিশনের জন্য যে মানে বিভিন্ন তথ্য দিয়ে লেখার প্র্যাকটিস সেটাও হচ্ছে, দুটোই হচ্ছে। লাস্ট কোশ্চেন, ফারহানা ফাউজিয়া সুমি সম্ভবত। হ্যাঁ ফারহানা, তুমি কথা বলতে পারো, তোমাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি জিজ্ঞেস করতাম যে আমাদের ইংলিশের মেমোরাইজিং পার্টের জন্য অ্যাডমিশনের জন্য গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো আছে যে একই রকম, তো আমরা কি ওটা মানে কম্বাইন করে পড়ার কোনো উপায় আছে কিনা বা এরকম কোনো আচ্ছা ওয়ে আছে কিনা? হ্যাঁ, সো মেমোরাইজিং পার্টটা সাইফা কিভাবে পড়বে? আসলে মেমোরাইজিং পার্টটা তো দেখা যায় বিশাল, এটার পরিধি অনেক বিশাল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্বের ক্ষেত্রে আমি যখন পড়তাম বা আমি যেভাবে পড়তাম সেটা থেকেই একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, যেহেতু লিস্টটা অনেক বেশি বড় এবং একেবারে মনে রাখা যায় না, তো তোমার এখন যে সময়টা আছে এইচএসসির আগের 2 মাস এবং তারপর অ্যাডমিশনের 3-4 মাস, আমার মনে হয় যে তুমি যদি এই দুটো টপিক একটু একটু করে প্রতিদিন না হলেও একবার পড়ে রাখলা, কয়েকদিন পর একটু আরেকবার রিভিশন করলা, এরকম করে যদি তুমি আস্তে আস্তে প্রত্যেকটা যদি সম্ভব হয় মোটামুটি আত্মস্থ করার চেষ্টা করো, তাহলে তোমার অনেকটাই হচ্ছে অ্যাডমিশনের সময়টা আস্তে আস্তে তোমার দেখা যাবে যে পুরোটাই অনেকটা মাথার ভিতরে গেঁথে গেছে, বা অ্যাটলিস্ট তুমি প্রশ্ন দেখলে জিনিসটা ধরতে পারছো। মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে সবসময় একটা কথাই বলি যে একটু বারবার পড়া, একটু সময় নিয়ে পড়া, এটার আসলে শর্টকাট বের করা একটু কঠিন। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যেটা আমাকে আর কি ফোকাসের টিচাররা আমাকে সাজেস্ট করছিলেন যখন আমি মেমোরাইজিং পার্ট নিয়ে খুব বেশি অথৈ সাগরে পড়ে গেছিলাম। তো তখন ভাই আমাকে বলছিলেন যে তুমি আগে টেক্সট বুকের মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্বগুলো আছে এগুলা খুঁজে বের করো, এরপর তুমি বিভিন্ন পরীক্ষায় আসাগুলো সলভ করো, এরপর দেখো যে তোমার সিলেবাসটা কত কম হয়ে যায়। তো এইগুলার ক্ষেত্রে আমি এটা নিজের ক্ষেত্রে করে দেখছি যে যখন আমি বইয়ের গুলা আগে করছি, দেন বিভিন্ন এক্সামের গুলা করছি বা চাকরির এক্সামের গুলা করছি, তখন আসলে আমার তেমন কিছু বাকি নাই, এরকম একটা সিচুয়েশন হয়েছে। তো এক্ষেত্রে এটা ওরা ট্রিক্স হিসেবে অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, চ্যাট বক্সে কিছু ছিল, একজন জিজ্ঞেস করেছিল হাবিবা তোমার এক ফ্রেন্ডের কথা বলেছিল, ও মানবিক থেকে ছিল কিনা, জানো তুমি? সম্ভবত প্রিয়ন্তী। আচ্ছা, তাহলে ও ঠিক বলতে পারছে না, একদম শেষে একটু শেষে যাওয়ার রিকোয়েস্ট করছি। আচ্ছা, নওরিন একটা কোশ্চেন বারবার করছিল সাইফা আপুর কাছে যে ফোকাসের পরীক্ষাতে টপ করতে হবে কিনা, ইজ ইট নেসেসারি ফর আ গুড রেজাল্ট? আসলে কোচিং এর পরীক্ষা দেখা যায় যে একটা মানে এরকম একটা ব্যাপার হয় যে কোচিং এর পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারো যে তোমার অবস্থাটা কিরকম হচ্ছে, বা তুমি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছ নাকি ডিমোশনের দিকে যাচ্ছ, এটা তো জেনারেল কথা। তবে ভার্সিটিতে মানে ভালোভাবে চান্স পাওয়ার জন্য কোচিং এ টপ করা আসলে কখনোই ম্যান্ডেটরি না। তবে তোমার চেষ্টাটা এরকম থাকা উচিত যে তোমার যেগুলো দুর্বলতা প্রথম দিকে আছে, একটার পর একটা পরীক্ষা দিয়ে যেতে সেই দুর্বলতা কাটিয়ে তোমার পারফরমেন্সটা আস্তে আস্তে ডেভেলপ করে, এই জিনিসটা তোমার খেয়াল রাখা উচিত। আচ্ছা, আমাদের কাছে আর সময় নেই। আলিয়া হাসান কোশ্চেন করেছে বিজ্ঞান বিভাগ থেকে জিকে কিভাবে পড়বে। জিকে আসলে ফোকাসে থাকলে তোমার ফোকাস থেকে জিকে সব ম্যাটেরিয়াল সরবরাহ করা হবে। আমাদের কাছে একটা মেয়ে খুব রিকোয়েস্ট করেছে ওকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা লাস্ট কোশ্চেন হিসেবে আমি একটু চ্যাটে একটু উপরে ওঠার রিকোয়েস্ট করব। আচ্ছা, হ্যাঁ আরেকটু নিচে। ওকে, আমাদের কাছে মিম আর কোশ্চেন চাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, মিমকে একটু আনমিউট করে দিবেন। লাস্ট কোশ্চেন এটা আমাদের। হ্যাঁ মিম, তুমি আনমিউট। ওয়ালাইকুম আসসালাম, বলো। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি আপনাদের ফোকাসের কোনো প্রি অ্যাডমিশনে অ্যাড নেই, কিন্তু আপনাদের যে জিকে যে শীটগুলো ওগুলোকে আমি এখন পেতে পারি কোনোভাবে? আচ্ছা, এই বিষয়টা আমরা খুব একটা ভালোভাবে বলতে পারবো না। তুমি ফোকাসের নাম্বারগুলোতে একটু কষ্ট করে যোগাযোগ করো, তারা তোমাকে জানিয়ে দিবে। আমার মনে হয় আমরা আজ
শেষ করতে পারি। অনেকগুলো বিষয় আলোচনা করেছি, তোমাদের যে কোশ্চেনগুলো গুগল ফর্মে ছিল আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি, চ্যাট বক্স থেকে কোশ্চেন নিয়েছি, লাইভে তোমাদের অনেক কোশ্চেন ছিল, আমরা সবার থেকে নিতে পারিনি, সেজন্য ক্ষমা চাচ্ছি। বাট আশা করি আবার সামনে ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে। ভিডিও রেকর্ডিংটা থেকে যাচ্ছে, তোমরা যে কোনো সময় পাবে। আর ফোকাস তোমাদেরকে সবসময় বলে যে ফোকাস শুধুমাত্র পড়াশোনার জন্যই তোমাদেরকে নিয়ে আসে না, ফোকাস আগের সাথে পরের যারা আছে সবার একটা কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করে। তো তোমাদের যে কোশ্চেনগুলো আছে তোমরা যদি বলো, ফোকাসকে জানাও, ফোকাস কিন্তু সাইফা, তাহমিদ কিংবা হাবিবাদের কাছ থেকে তার উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের অনেক কোশ্চেন থাকবে আমরা জানি, তোমরা ফোকাসের মাধ্যমে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আশা করি ইনশাল্লাহ পাবে। আর আজকে অনেক ডিটেল আলোচনা হয়েছে, আমরা শেষ করতে চাচ্ছি। আমরা আমাদের অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাইফা, হাবিবা এবং তাহমিদ আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিল, অনেক কষ্ট করে ওরা এসেছে আমাদের এখানে, তোমাদের সাথে সময় দিয়েছে, তাদেরকে আমাদের ফোকাসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অবশ্য তারাও ফোকাস। আর কথা হচ্ছে তোমরা যারা ছিলে এতক্ষণ, আমরা আশা করছি তোমাদের পড়াশোনাগুলো রিভিশন শেষ মুহূর্তের সবকিছু ভালোভাবে হবে এবং এডমিশনে বেশ সুন্দর একটা জার্নির মাধ্যমে তোমরা এইচএসসি এবং এডমিশন দুটোতেই বেশ ভালো রেজাল্ট করতে পারবে। তো এই কামনা করে আজ এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার মাধ্যমে এই সময়টা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।